মিতু, আমি অ্যাপ্রুভ করেছি, আপনি দেখাতে পারবেন এখন স্ক্রিন। ম্যাম, শেয়ার ডিসেবল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে অন্য কেউ কি দেখাতে পারবেন? গিটহাব ডেস্কটপে গিয়ে গিটহাব ডেস্কটপটা আমাদের সাথে একটু শেয়ার করুন, যে কোনো একজন। ম্যাম, আমাকে অনুমতি দিলে ম্যাম আমি দেখাতে পারি। হ্যাঁ, ম্যাম, আমাকে পারমিশন দিলে আমি দেখাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আপনি যা। পারমিশন। ম্যাম, ডিসেবল দেখাচ্ছে এখানে। পোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। ইয়েস ম্যাম, আমারটাও সেটাই দেখাচ্ছিল। কিন্তু কেউ যদি শেয়ার করতে চায় তাহলে তখন আবার আমার এখানে আসে এরকম একটা অপশন যে অপশন মধ্যে আজকে অ্যাপ্রুভ। অফ করা টাইপ কিছু। ম্যাম, লেখা দেখাচ্ছে যে হোস্ট ডিসেবলড শেয়ার স্ক্রিন। আচ্ছা, আমি দেখছি। ম্যাম, গিটহাবের যে রিপোজিটরিটা, ওটায় ম্যাম শুধুমাত্র লেকচার ওয়ানই শো করতেছে। একটু স্ক্রিন শেয়ার করে এখন এখন দেখান তো। এখন স্ক্রিন শেয়ার করতে পারার কথা, যে কোনো একজন। মিতু দেখান। রিমা দেখাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছি। গিটহাব ডেস্কটপে যান। আমরা কোনো স্ক্রিনে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, একই রকম অবস্থায় দেখতে পাচ্ছি। ম্যাম, দেখা যাচ্ছে না এখন। শুধু স্ক্রিন অ্যান্ড সিস্টেম অডিও রেকর্ডিং, এই এই পেজটা এরকম এসে আছে। অন্য কোনো অ্যাপ্লিকেশন, এটা গিটহাব ডেস্কটপ না। গিটহাব ডেস্কটপটা একটু দেখালে ভালো হয়। ম্যাম, আমি ওপেন করেছি গিটহাব ডেস্কটপ। একটা মিনিট। স্ক্রিন শেয়ারের ওখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, আপনার বিভিন্ন ট্যাব আলাদা আলাদা ভাবে শেয়ার করতে বলে। তো হয়তো আপনি এইটা মানে বাই ডিফল্ট এটা প্রথমে ছিল দেখে এটা দেখাচ্ছে আমাদেরকে। আপনি যদি এটা আচ্ছা এটা ম্যাম, শেয়ার চেঞ্জ বন্ধ করে। করে আবার ওটা চালু করেন তাহলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এখন দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, ওই যে উপরে দেখুন পুল অরিজিন। হ্যাঁ, এখানে ক্লিক করুন। পুল অরিজিন, ওখানে না, এই যে কারেন্ট রিপোজিটরি, কারেন্ট ব্রাঞ্চ, তারপরে যে তিনটা অপশন উপরে, উপরের ট্যাবটাতে, সেখানে। অথবা এই যে ব্লু বাটনটা, ব্লু পুল অরিজিন লেখা, সেটাতেও ক্লিক করতে পারেন। পুল অরিজিন লেখা আছে। হুম, হুম, ওই যে দেখাই দেখাই তো যাচ্ছে উপরে, এই যে এখানে, হ্যাঁ, নিচের দিকে অ্যারো দেওয়া।
ম্যাম এইখানে হচ্ছে জুমের সব অপশন আসতেছে আমার, মানে ওই পুল অরিজিন লেখাটা আর কি ঢেকে গেছে জুমের সব অপশন দিয়ে। জুমের ওই ট্যাবটাকে নেভি একটু সরানো যায়, ড্র্যাগ করে একটু দূরে সরিয়ে রাখুন। প্রত্যেকে আপনারা এই কাজটা করুন। আপনাদের গিটহাব ডেস্কটপে কি পুল অরিজিন, এটা যদি ক্লিক করেন তাহলে তারপরে আপনি আপনার ওই রিপোজিটরি যেখানে ক্লোন হয়েছে সেই ফোল্ডারে গিয়ে দেখতে পাবেন যে এখন 2টা লেকচার আছে। ড্রাগ করা যাচ্ছে। হুম, হচ্ছে। হুম, এইবার রিমা আপনি এই গিটহাব ডেস্কটপটা ক্লোজ করুন। ক্লোজ করে আপনার কম্পিউটারে যে ফোল্ডারে এই লেকচার নোটগুলো ক্লোন হয়েছে সেই ফোল্ডারটা দেখান আমাদের। এই গিটহাব ডেস্কটপ বন্ধ করুন, এটা ক্রস এখানে করে চলে ফেক যান। অরিজিন আসতেছে। এখন আর ফেচ অরিজিন কিছু করতে হবে না, এখন ক্লোজ করুন। এটা গিটহাব ডেস্কটপ বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আপনার যে ফোল্ডারটাতে লেকচার গুলো কপি হয়েছে সেই ফোল্ডারটা একটু আমাদেরকে দেখান স্ক্রিন শেয়ার করে। ম্যাম আমার হচ্ছে কোনো ফোল্ডার আমি ক্রিয়েট করি নাই, কালকে যেমন আপনি টিচিং ফোল্ডারটা ক্রিয়েট করছিলেন, হুম, আমার কোনো ক্লোন করার পরে কোনো ওকে। ফোল্ডার আপনি আসে। এখানে দেখুন আপনার এই এই প্রথম যে অপশন নো লোকাল চেঞ্জেস, এখানে শো ইন ফাইন্ডার আছে না? হ্যাঁ, হ্যাঁ শো ইন ফাইন্ডার এখানে ক্লিক করুন। ম্যাম আসছে কি, আমার এখানে লেকচার 1 দেখাচ্ছে। সেটাই আমাদেরকে একটু স্ক্রিন শেয়ারে দেখানো যায় না? আপনাদের কি অন্য কেউ একটু আনমিউট করে বলুন তো। হ্যাঁ, লেকচার 1 এর মধ্যে ঢুকুন, এই ফোল্ডারটার মধ্যে। ম্যাম এখন ঢোকার এখানে, পরে লেকচার 2 পাওয়া যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, লেকচার 2 পাওয়া যায়। তাহলে সবাই যদি এইটুকু করতে পারেন যে আমরা গিটহাব ডেস্কটপে গিয়ে ওই পুল অরিজিন এইটুকু করব, তাহলে প্রত্যেকের ল্যাপটপে লেকচার 1 2 দুটোই চলে আসবে। এখন ম্যাম আমি স্ক্রিন লেকচার শেয়ার ওয়ান করব। এর ভিতরে ম্যাম লেকচার 2 আছে। ইয়েস লেকচার ম্যাম আমি। ওয়ানের ফোল্ডারটার জি নাম ম্যাম। আমার আসলে দেওয়া উচিত ছিল শুধু লেকচার, কিন্তু লেকচার 1 আমি লিখে ফেলছি প্রথমে, সেজন্য ওটা আসছে। কিন্তু ওটার মধ্যে সব লেকচারের নোটবুক গুলা থাকবে, আমি নামটাও ঠিক করে দিব। পরে যখন আবার কালকে পুল অরিজিন করবেন তখন লেকচার 1টা লেকচার হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না, আমি এখান থেকে করে দিব। ওকে, এখন আমি স্ক্রিন শেয়ার করি। রিমা আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। হুম, Yes, ma'am. আচ্ছা। এইবার আমি জুপিটার নোটবুক লঞ্চ করব। কি করব? আমার পাওয়ার শেলের এখানে গেলাম, গিয়ে যেখানে আমার রিপোজিটরিটা আছে সেই জায়গাটার পাথ, ধরুন আমার আছে একটা ফোল্ডারে টিচিং, সেই ফোল্ডারটার পাথ আমি নেভিগেট করে যাব, সিডি চেঞ্জ ডিরেক্টরি স্পেস, তারপর সেই পাথটা ডি ড্রাইভের একটা ফোল্ডার, এন্টার। এখন আমি এখানে লিখব জুপিটার নোটবুক। এই জুপিটার বানান কিন্তু JUPYTER, জুপিটার নোটবুক লিখলাম, এন্টার। এখন আমাকে ব্রাউজারে দেখাবে যে জুপিটার নোটবুক অন হয়েছে। এই যে জুপিটার নোটবুক। এখন আমি এখানে আমার ফোল্ডারটার মধ্যে ইকন 317 এই ফোল্ডারে ঢুকলাম, ওই লেকচার 1 যেখানে আছে, লেকচার 1 যে নোটবুকটা সেটা আমি ওপেন করব। আমরা ম্যাম এই কালকে কাজটা একটু আবার দেখাতে পারবেন? আবার দেখাবো। জি ও, ম্যাম। আবার দেখাই। এই হলো আমার পাওয়ার শেল।
আমরা জানি কি করে পাওয়ার শেল বের করতে হয়। আমাদের কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে যদি আমরা পাওয়ার শেল লিখি অথবা POW লিখলেও এতটুকু লিখলেই চলে আসবে পাওয়ার শেল। তো উইন্ডোজ পাওয়ার শেল সেটার মধ্যে সেটা যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম কালো একটা বক্স আসবে সামনে। সেখানে আমাদের সি ড্রাইভের পাথটা দেয়া আছে। কারো যদি সি ড্রাইভেই ক্লোন করে থাকেন তাহলে তো আর ডিরেক্টরি চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু আমার ফোল্ডারটা ডি ড্রাইভে কোনো একটা জায়গায়। তো সেজন্য আমি সেই জায়গাটা যেখানে আছে, আমি জুপিটার নোটবুকটা লঞ্চ করতে চাই হচ্ছে সেই ফোল্ডারে। সেজন্য আমি লিখবো সিডি, তারপরে আমার ডিরেক্টরিটার পাথটা। পাথ কিভাবে বের করে? আমরা যদি যে কোনো একটা ফোল্ডারের ওপরে রাইট ক্লিক করি তখন দেখবো কপি অ্যাজ পাথ ওই অপশনটা আসে। তো ওটাতে যদি ক্লিক করি তাহলে পাথটা কপি হয়ে যায়। তারপরে সিডি লিখে এখানে পেস্ট করেছে। এখন যদি এন্টার দেই তাহলে দেখুন ওই যে পাওয়ার শেল পিএস, পিএস আগে ছিল সি ড্রাইভ ইউজার লেনোভো এরকম, আর এখন হচ্ছে পিএস ডি ড্রাইভ তারপরে স্ল্যাশ দিয়ে আমার ওই ফোল্ডারটার নাম। এখন আমি লিখবো জুপিটার। জুপিটার নোটবুকও লিখতে হয় না, শুধু জুপিটার লিখলেই হয়, জুপিটার। তারপরে আমি এন্টার দিব। ও না, জুপিটার নোটবুক লিখতে হয়। হ্যাঁ, নোটবুক লিখতে হয়, জুপিটার নোটবুক পুরোটাই লেখা এই যে। এখন আমি জুপিটার নোটবুকের মধ্যে আমার ওই ম্যাম, ফোল্ডারটা খুঁজে বের করে। হ্যাঁ। রিপোজিটরি যদি সি ড্রাইভে থাকে তাহলে তো ম্যাম প্যাথ হচ্ছে কপি করার দরকার নেই। বুঝি না। রিপোজিটরি যদি ম্যাম সি ড্রাইভে থাকে তাহলে কি ম্যাম প্যাথ হচ্ছে কপি করার দরকার আছে? ডি ড্রাইভে যদি থাকে তাহলে তো পাথ কপি করার দরকার আছে, কারণ যে কোনো পাওয়ার শেল অথবা টার্মিনাল সেটা বাই ডিফল্ট অ্যাক্সেস করে হচ্ছে সি ড্রাইভ, যেখানে আমার প্রোগ্রাম ফোল্ডার নানান ধরনের ইনস্টলেশন ফাইল টাইল এসব আছে, সেটাকে সে অ্যাক্সেস করে। যদি আমার জি কোনো ম্যাম, হার্ড কিন্তু ড্রাইভের সি কোনো পার্ট। ড্রাইভে যদি ম্যাম সেফ থাকে তাহলে ম্যাম, বুঝি না। সি ড্রাইভে সেফ থাকলে ম্যাম তখন তো তাহলে আলাদা কিছু করে করা লাগবে না, তাহলে আপনার ওই পাথ চেঞ্জ করতে হবে না, শুধু জুপিটার নোটবুক লিখলেই হবে। ওকে। এখন আমরা দেখি, এই সমস্ত কিছু দেখেছি, আমরা শুরু করিনি পাইথন শেখা। আজকে আমরা চেষ্টা করব যতখানি পারি। দেখুন ম্যাম, পাইথন একটা। হ্যাঁ। ম্যাম স্ক্রিনটাই হয়ে আছে আর কি, পাওয়ারশেল এখনো চেঞ্জ ও করা লাগবে। পাওয়ার চেঞ্জ করে জুপিটার দেওয়া হয়নি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। দেখুন পাইথন একটা ক্যালকুলেটরের মতো ব্যবহার করা যায়, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার যেভাবে ব্যবহার করা যায়। যেমন স্ট্যাটাতেও যদি আমি 10 আর 2 যোগ করি 12ই দেখাবে। তো এখানে দেখুন আমি যদি লিখি, এখানে আমি প্রিন্ট লিখেছি। প্রিন্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এখন 10+2 লিখলাম, 12ই আসলো। আবার আমি যদি লিখি প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে 10+2, সেটাও 12ই আসবে। কিন্তু যেটা হবে, পাইথন যখন আমরা ওপেন করি, জুপিটার নোটবুক যখন চলে তখন একটা কার্নেল জুপিটার নোটবুকটাকে চালাই। হ্যাঁ, সেই কার্নেলটা যদি রিস্টার্ট দেই অথবা কোনো কারণে আমি এখানে এটা সেভ না করে বের হয়ে গেছি, তখন, অথবা আমি কোনো একটা জায়গায়, ধরুন এটা এটা আমি এই ফোল্ডারটা গিটহাবে আমি আপলোড করেছি, তখন আমি যদি প্রিন্ট করে রাখি তাহলে প্রিন্টের যে 12 আউটপুটটা আউটপুটটা এক্সপ্লিসিটলি ওখানে দেখা যাবে। আম, যখন আমি রান করিনি, হ্যাঁ, কিন্তু আমি আগে কখনো রান করেছিলাম, সে রান আমি হয়তো 10 বছর আগে রান করেছি, বাট আমি আমার নোটবুকটা আফটার 10 ইয়ার্স আমি ওপেন করেছি, স্টিল আই উইল বি এবল টু সি দ্য আউটপুট। হ্যাঁ, তো এখন ধরুন এটা খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু আমার যদি এমন একটা কোড হয় যে কোডটা রান করতে অনেক সময় লেগেছে, আমি 3 ঘন্টা 4 ঘন্টা বসে একটা কোড রান করেছি, তখন আউটপুটটা আমি যদি প্রিন্ট করে না রাখি, তাহলে দেখা যাবে যে আহ, আবার হয়তো আমাকে কোডটা রান করতে হবে পরবর্তীতে সে আউটপুটটা দেখতে গেলে। তো সেই জন্য প্রিন্ট জিনিসটা আমাদেরকে সাহায্য করে হচ্ছে আউটপুটটা প্রিন্ট করে রাখার জন্য। তো আমি প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি এটা নোটবুকটা শেয়ার করেছি আপনাদের সাথে। আপনাদের যদি প্রিন্ট করা থাকে তখন হয়তো না করলেও হবে এরকম সহজ জিনিসগুলো। দেখুন, যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করে আমরা ক্যালকুলেটরে করি, পাইথনেও সেভাবে করা যায়।
তারপর আমরা ভ্যারিয়েবল দেখছি। কোনো একজন মানুষের ধরুন হাইট হলো 1.60 মিটার আর তার ওয়েট হচ্ছে 75 কেজি। এখন আমি যদি তার হাইট লিখি HAIGT ইকুয়াল টু সাইন দিয়ে আমি অ্যাসাইন করেছি যে আমি যখনই হাইট লিখবো তখন 1.60 আসবে, আমি যখন তার ওয়েট লিখবো তখন আমাকে দেখাবে হচ্ছে তার ওয়েট 75 কেজি। তো ভ্যারিয়েবল যেভাবে আমরা ভ্যারিয়েবল দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করি ঠিক সেভাবেই করেছি। এখন আমি তার বিএমআই দেখতে চাই। আমি জানি যে বিএমআই ইকুয়াল টু হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার। হ্যাঁ, তো সেই পাইথনের ক্ষেত্রে আমরা স্কোয়ার বা মানে এক্সপোনেন্ট ব্যবহার করি হচ্ছে ডাবল অ্যাস্টেরিক দিয়ে। হ্যাঁ, একটা অ্যাস্টেরিক হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডাবল অ্যাস্টেরিক মানে হচ্ছে আম, যেটা আমাদের অন্যান্য ক্ষেত্রে এরকম করে যে আমরা বলি না যে সূচক ইন, সেই জিনিসটা হচ্ছে পাওয়ার হলো ডাবল অ্যাস্টেরিক। তো বিএমআই ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার যদি আমি দিতে চাই, হাইট ডাবল দুইবার অ্যাস্টেরিক 2, এটা হচ্ছে এই ফাংশনটা আমি স্পেসিফাই করলাম। এখন যদি আমি বিএমআই লিখি তাহলে দেখুন তার বিএমআইটা আমরা পেয়েছি। এখন যদি এখানে আমি হাইট চেঞ্জ করি, ধরুন তার হাইট হয়ে গেল 1.52, তাহলে তার বিএমআইও আমরা যদি এখন আহ, দেখতে চাই কিছুটা পরিবর্তন আসবে। দেখুন বিএমআই এখন তার বেশি। সে যদি আরো আম, অন্যরকম হাইট হয়, ধরুন 1.8 হচ্ছে তার হাইট আর তার ওয়েট হলো 50, তখন বিএমআই হবে 15.43। তো এখন তার মানে পাইথনকে আমরা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারি। যে কোনো জিনিস, ধরুন আমার কাছে প্রাইস আর কোয়ান্টিটি আছে, আমি সে দুটোকে গুণ করে রেভিনিউ বের করতে পারি। আমার কাছে কস্ট আছে জানি আমি, আর রেভিনিউ জানি, আমি প্রফিট বের করতে পারবো। তো যে কোনো ভাবে আমরা যেভাবে করে ক্যালকুলেটর ব্যবহার করি ঠিক সেভাবেই আমরা পাইথনকে ব্যবহার করতে পারবো। এখন দেখুন, আমরা আগে যে জিনিসগুলো সবসময় জানতাম যে ফ্লোট কি, আমরা স্টেটা যারা ব্যবহার করতে জানি তারা জানি যে ইন্টিজার কি, ফ্লোট কি। ফ্লোট হচ্ছে যখন ডেসিমালের পরে কিছু থাকে, আম, সেটা যত আম, ঘর পর্যন্তই হোক না কেন, যে কয়টা ডিজিটই হোক না কেন, সেটাকে আমরা ফ্লোট বলি। আম, আর ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা পয়েন্টের পরে কিছু নাই। স্ট্রিং মানে কি আমরা জানি পাইথন, ওই স্টেটাতেও যেমন আমরা স্ট্রিং মানে বুঝি হচ্ছে একটা একটা কলামে শুধু আছে হলো আপনার পার্টিসিপেন্টদের নাম। হ্যাঁ, অথবা একটা কলামে আছে শুধু তার রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট, অথবা সে কোন এলাকায় থাকে, সেই যে তার প্রফেশন কি, সে তার জেন্ডার কি, এই ধরনের যে অ্যাট্রিবিউট গুলো একটা একটা শব্দে লিখি আমরা, সেটা হচ্ছে স্ট্রিং। আমরা দেখব সামনে যে আসলে যত কিছু লেখা, হ্যাঁ, যত টেক্সট আছে পৃথিবীতে সবই, যখন আপনি ডেটা সায়েন্সের এই পার্সপেক্টিভ থেকে দেখবেন তখন সবই আসলে ডেটা। কি টাইপ ডেটা? স্ট্রিং টাইপ ডেটা, টেক্সট ডেটা। তো পাইথনে সেটাকে স্ট্রিংই বলা হয়। আর এক ধরনের ডেটা আছে, সেটা হচ্ছে বুলিয়ান। সেটার দুটোই ভ্যালু, ট্রু আর ফলস। তো বুলিয়ানের ব্যবহারও আমরা দেখব। দেখুন এই যে বিএমআইটা আমরা বের করেছি, এই বিএমআইটার ডেটা টাইপ কি সেটা যদি দেখতে যাই, তাহলে আমরা যদি টাইপ লিখি, টাইপ এবং টাইপের পরে ব্র্যাকেটে পাইথনের বিল্ট ইন ফাংশন ব্যবহার করার বা যে কোনো পাইথনের ফাংশন ব্যবহার করার পদ্ধতি হচ্ছে এটা, যে ফাংশনটার পরে যে কোনো একটা ফাংশনটার পরে থাকবে হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে আমি আর্গুমেন্ট দিব। হ্যাঁ, তো সেই পাইথনে দুই ধরনের ফাংশন হয়, আমরা সামনে দেখবো। এক ধরনের ফাংশন হচ্ছে আমি তৈরি করে বলতে পারি পাইথনকে যে দিস ইজ মাই ফাংশন। এই ফাংশনটা আমি কখন আমরা ফাংশন তৈরি করি, যখন আমরা একই কোনো একটা কাজ
একটা কাজ যেটা আমার হয়তো অজস্র ক্ষেত্রে অনেকগুলো মাল্টিপল টাইম আমার একই কাজ করতে হবে, তখন আমরা যদি একটা ফাংশন ক্রিয়েট করে নিই তখন হয়তো আমাদের কিছু কোড কম লিখতে হয়। হ্যাঁ, তো পাইথনে কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেমন প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন, টাইপও সেরকম একটা বিল্ট ইন ফাংশন। তো টাইপ বিএমআই লিখলে আমাকে দেখাচ্ছে যে বিএমআইটা আসলে একটা ফ্লোট ভ্যালু। হ্যাঁ, এখন যদি আবার ধরুন আমি লিখেছি এখানে যে নেম ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে বাংলাদেশ, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি যে ভ্যারিয়েবলটার ভ্যালু হলো বাংলাদেশ। হ্যাঁ, এখন যদি আমি দেখতে চাই যে এই ভ্যারিয়েবলটা কি টাইপের, টাইপ নেম স্ট্রিং। হ্যাঁ, হাইট যে আমি অ্যাসাইন করেছিলাম সেটা কেমন, সেটা হচ্ছে ফ্লোট। আরেকটা ভ্যারিয়েবল আমি তৈরি করলাম এ ইকুয়াল টু ট্রু লিখেছি। এখন যদি আমি পাইথনকে জিজ্ঞেস করি যে এটা টাইপ, পাইথন বলবে বুল। হ্যাঁ, তার মানে ট্রু অথবা ফলস যে কোনো একটা হলে বুল। তো সেই জিনিসটা আমরা দেখব। দেখুন এখন পাইথনে স্ট্রিং, যখন স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপের ডেটা, যখন আমরা পাইথনকে বলি যে পাইথন দেখো দিস ইজ স্ট্রিং, তার মানে হচ্ছে তার আগে পরে ইনভার্টেড কমা থাকবে। সেটা ইনভার্টেড কমাটা একটা করেও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। হ্যাঁ, সেটা আমরা দেখব। তো ধরুন 1 আর 2 আমি যোগ করছি, হলো 3। কিন্তু পাইথনকে যখন আমি বলবো যে ইনভার্টেড কমার মধ্যে 1 প্লাস ইনভার্টেড কমার মধ্যে 2 যোগ করো, পাইথন তখন এই 1 আর 2কে স্ট্রিং হিসেবে ট্রিট করবে এবং তখন তার রেজাল্ট দেখাবে 12। তার মানে সে শুধু পাশাপাশি রাখবে। যখন আমি পাইথনকে বলবো যে যোগ করো 1+1+1, সে তখন দেখাবে 111 ইনভার্টেড কমার মধ্যে। হ্যাঁ, যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে তখন সেটা একটা স্ট্রিং বা টেক্সট টাইপের ডেটা। তো এখানে আমি লিখেছি হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লামেটরি সাইন, 3টা প্লাস 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 দিয়ে যোগ করছি। তো আমাকে পাইথন দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। দেখুন এখানে আমি আরো একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ডের আগে আমি একটা স্পেস দিয়েছি। স্পেসটা যদি আমি কেটে দিই তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড পাইথন একসাথে দেখাবে। পাইথন যোগ করা মানে হচ্ছে সবকিছুকে পাশাপাশি স্ট্যাক করে। ও জানে না যে কোনটা সেন্টেন্স, কোনটা প্যারাগ্রাফ, কোনটা ওয়ার্ড। হ্যাঁ, কোথায় স্পেস দিতে হবে, কোথায় ফুল স্টপ দিতে হবে, সেটা আপনাকে বলতে হবে পাইথনকে। তো আমি দুইভাবে হ্যালো আর ওয়ার্ল্ডের মাঝখানে স্পেস দিতে পারি। হ্যালোর পরে আমি একটা ফাঁকা জায়গা রাখলাম, মানে সেই অ্যাপোস্ট্রফি যেটার মধ্যে আমি হ্যালো লিখেছি সেখানে হ্যালো একটা স্পেস, তারপর ওই ইনভার্টেড কমা আমি ক্লোজ করেছি। এরকম যদি করি তাহলে দেখুন আমার এখানে একটা স্পেস এসেছে। আচ্ছা, এখন পাইথন তো একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো অর্থবোধক একটা ইউনিটকে আমরা বলি তার লিটারেল। হ্যাঁ, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু প্রিমিটিভ কনস্ট্রাক্ট থাকে যে এইগুলো, এই জিনিসগুলো থাকলে একটা ভাষা হয়ে ওঠে। যেমন মানুষের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার কিছু প্রিমিটিভ কনস্ট্রাক্ট আছে। যেমন সেখানে কিছু শব্দ থাকতে হবে, সেখানে ফোনোলজি থাকতে হবে, সেখানে কিছু লেটার্স থাকতে হবে। হ্যাঁ, অর্থবোধক কিছু এক্সপ্রেশন থাকলে তখন সেটার গ্রামার থাকতে হবে। তখন আমরা বলি যে দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ বাংলা, দিস ইজ ইংলিশ, দিস ইজ মারাঠি, দিস ইজ হিন্দি। সেরকম সেরকম পাইথনেরও এটা একটা ভাষা, এটার কিছু প্রিমিটিভ কনস্ট্রাক্ট আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লিটারালস। লিটারালস কি? লিটারালস হচ্ছে যে কোনো একটা ইউনিট, যে ইউনিটটা পাইথনের কাছে অর্থবোধক। হুম, যেটার কোনো একটা মিনিং সে ডিডিউস করতে পারে। প্রথমে হচ্ছে নিউমেরিক লিটারাল। এই যে আমি লিখে রেখেছি একটা নিউমেরিক, যে কোনো সংখ্যা হচ্ছে নিউমেরিক লিটারাল। হ্যাঁ, এখন সেটা যদি আহ, সেটা ম্যাম ইন্টিজার হতে পারে। লিটারেলসটা একটু আবার বলেন। কি বলবো? লিটারেলসটা একটু আবার বলেন। আচ্ছা, ওই যে বলছি লিটারাল কি, আপনাদেরকে ওই যে গিকস ফর গিকের একটা রেফারেন্স আমি লিখে রেখেছি। W3 স্কুল আর গিকস ফর গিকস, এই দুটো জায়গায় প্রচুর পরিমাণে
এটার পাইথনের বিভিন্ন ধরনের এই ছোট ছোট জিনিসের এক্সাম্পল আছে, তারপরে এক্সারসাইজ আছে। সেগুলো যদি আপনারা দেখেন তখন হয়তো ক্লাসের সাথে কমপ্লিমেন্ট হবে জিনিসটা। আমি তো আগে কখনো এই পাইথন কাউকে পড়াইনি, বোঝাইনি, এই প্রথমবার, যার কারণে আমারও কিছু ল্যাকিংস থাকতে পারে। তো আপনারা যদি সাপ্লিমেন্টারি আরো বিভিন্ন জিনিসপত্র একসাথে দেখেন তাহলে আহ সেটা আপনাদের শেখাটা ইয়ে হবে, কমপ্লিট হবে। তো লিটারাল মানে হলো যে, যেমন আমি আমি বললাম যে, হ্যাঁ, একজন বাঙালি সে বলতে বুঝতে পারবে যে মানে কি। হ্যাঁ, কিন্তু একজন ইংলিশ, একজন ব্রিটিশ মানুষের কাছে যে মানে হয়তো তার কাছে মনে হবে যেটা হচ্ছে লেটার জে, তাই না? আমি বললাম না, আম, সেটা খুব খুব কাছাকাছি যেসব ভাষা, সেসব ভাষার যারা বোঝে তারা হয়তো বুঝতে পারবে যে না হচ্ছে নেগেশন। হ্যাঁ, কিন্তু যে মানুষটা এই না এর সাথে পরিচিত না, তার কাছে কিন্তু ওটার কোনো মানে থাকবে না। তো বাংলা ভাষার একটা লিটারেল হচ্ছে না। সেরকম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, সেটার প্রিমিটিভ কনস্ট্রাক্ট হচ্ছে লিটারাল, যেগুলো পাইথন এই এই সিঙ্গেল ইউনিটটার অর্থ সে বের করতে পারে। তো সেখানে কিছু লিটারাল, এই যে বললাম ডেটা টাইপ গুলোই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লিটারাল। এখন এখানে প্রথমে আমরা দেখছি নিউমারিক লিটারাল, যেটা যে কোনো সংখ্যা, সেটা ইন্টিজারও হতে পারে, ফ্লোটও হতে পারে, সেটা পাইথনের কাছে নিউমারিক লিটারাল। যে কোনো একটা শব্দ অথবা সেন্টেন্স অথবা একটা টেক্সট অথবা একটা ওয়েব পেজ যেখানে অনেক লেখা আছে, সেটা হচ্ছে পাইথনের কাছে স্ট্রিং লিটারাল। টেক্সটকে আমরা বলি স্ট্রিং লিটারাল। এখন যখন আমরা একটা শব্দ লিখি, এটা দেখুন, হ্যালো লিখেছি আমি, দিস ইজ আ ওয়ার্ড, দিস ইজ আ স্ট্রিং লিটারাল। আমি লিখেছি ইকন 317, মাঝখানে গ্যাপ দিয়ে 317 কিন্তু ইন্টিজার, কিন্তু যেহেতু আমি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, সুতরাং পাইথন এটাকে এখন টেক্সট হিসেবে ট্রিট করছে। এখন এইখানে থার্ড লাইনটা দেখুন, দিস ইজ দ্য ফার্স্ট লেকচার অফ ইকন 317। তার আগে আমি তিনটা ইনভার্টেড কমা দিয়েছি, ক্লোজও করেছি তিনটা ইনভার্টেড কমা দিয়ে। যখন মাল্টিপল লাইনে আমরা লিখি তখন আমরা তিনটা করে ইনভার্টেড কমা দিই। দেখুন, এটাকে যখন আমি রান করেছি এই কোডটা, নিচে লেখা উঠেছে দিস ইজ, এই দা ফার্স্ট লেকচারের আগে একটা নিউ লাইন ক্যারেক্টার আছে, এই যে ব্যাকস্ল্যাশ এন, এর মানে হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। হ্যাঁ, তো এই নিউ লাইন ক্যারেক্টারটা থাকতো না যদি আমি পাশাপাশি এভাবে করে লিখতাম এক লাইনে এভাবে, তখন দেখুন তখন আর নিউ লাইন ক্যারেক্টারটা নাই। কিন্তু যখন এইগুলো কেন আমি বলছি বা কেন আপনাদের দরকার হতে পারে, কখনো যদি আপনারা কোনো ওয়েব পেজ স্ক্রেপ করেন, কোনো নিউজ স্ক্রেপ করেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনাদের এই ডেটা ক্লিন করতে গেলে ওই নিউ লাইন ক্যারেক্টারগুলো মুছে দিতে হচ্ছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ম্যাম, নিউ লাইনে যাওয়ার জন্য কি আমি এন্টার ব্যবহার করব নাকি তখনও কি? বুঝলাম না। মানে আমি যখন এটা জিনিস টাইপ করবো, দিস ইজ ফার্স্ট লেকচার অফ ইকন 317, এটা যখন আমি রান করতে যাব, তো আমি দিস ইজ দা, এরপরে তো ফার্স্ট লেকচার এই লেখাটা নিউ লাইনে চলে গেছে। তো ওটাকে নিউ লাইনে আনার জন্য আমি অ্যাকচুয়ালি কি করবো, এন্টার প্রেস করবো? একই লাইনে আনার জন্য, দ্বিতীয় লাইনে আনার জন্য? দ্বিতীয় লাইনে এই যে অফ, এটা, হ্যাঁ, না, হ্যাঁ, আমি তো যেটা করেছি, এটাকে নিচে নামানোর জন্য কি করবো ম্যাম, এন্টার প্রেস নিচে করবো নামানোর, এই যে নিচে এইভাবে? যদি একই লাইনে থাকে তখন নিচে নামানোর জন্য এন্টার দিব, আর ওকে, যদি আম, আলাদা আলাদা লাইনে থাকে তাহলে ব্যাক স্পেস দিব। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর বুলিয়ান লিটারাল। বুলিয়ান লিটারাল হচ্ছে ট্রু আর ফলস। হ্যাঁ, তো ট্রু আর ফলস এর অনেক কাজ আমরা সামনে দেখতে পাবো। ধরুন এ ইকুয়াল টু আমি লিখেছি 2, তাহলে আমি যদি লিখি 1 + 1 ইকুয়াল টু এ, তাহলে দেখুন পাইথন আমাকে দেখাবে ট্রু। হ্যাঁ, কিন্তু আমি যদি অন্য কিছু দেই যেটা দুই দুই ধার সমান হয় না ইকুয়েশনে, তখন আমাকে ফলস দেখাবে। এখন যদি আমি আবার ধরুন এই জিনিসটা আমাদের স্টেটার মতো, স্টেটাতে যেমন ইনফিক্স অপারেটর আছে, যে যখন আমরা বলি যে জেনারেট সামথিং ইকুয়াল টু সামথিং ইফ সামথিং ইকুয়াল টু সামথিং, সেই জিনিসটা এখানেও সত্যি।
ইনফিক্স অপারেটর আমরা সামনে আরো বিস্তারিত দেখবো। হ্যাঁ, এখন যদি ধরুন দুই দিক যদি সমান হয় একটা এক্সপ্রেশনের, এবং আমি যদি সেই এক্সপ্রেশনটাকে লিখে মাঝখানে একটা অর্থবোধক অপারেটর দিয়ে রান করি, তখন আমাকে ট্রু দেখাবে। আর দুই দিক যদি অসমান থাকে তখন আমাদেরকে ফলস দেখাবে। দেখুন এখন যদি আমি এই এক্সক্লেমেটরি সাইন ইকুয়াল টু মানে হচ্ছে ইজ নট ইকুয়াল, তাহলে 2 - 3 হচ্ছে 1, আর a এর ভ্যালু আমি অ্যাসাইন করেছি হচ্ছে 2, তাহলে -1 ইজ নট ইকুয়াল টু 2, তাহলে এক্সপ্রেশনটা তো ট্রু, তাহলে সেটাই দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে রান করি আমাকে ট্রুই দেখাবে। এবার আমরা দেখব কালেকশনস অফ লিটারাল, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বেশ কিছু লিটারাল যদি একসাথে থাকে সেটাকে আমরা নানানভাবে এক্সপ্রেস করতে পারি। আমরা ফার্স্ট ইয়ারের ম্যাথে আমি আপনাদেরকে সেট থিওরি পড়িয়েছি। তো পাইথন সেট থিওরি যখন আমরা ব্যবহার করব, আমরা সেট থিওরি সমস্ত অ্যাপ্লিকেশন আমাদের কাজে লাগবে। তো সেই জিনিসটা, একটা সেট যদি হয় কোনো কিছুর, এটা শুধু ডিজিটই হবে নট নেসেসারি, এটা টেক্সটও হতে পারে, এটা বিভিন্ন ধরনের শব্দও হতে পারে। হ্যাঁ, তো সেগুলো একসাথে বা কতগুলো ভুল হতে পারে, সেইগুলোকে যদি আমরা ওই যে কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি দুই দিকে, সেটা পাইথন একটা সেট হিসেবে ট্রিট করে। প্রত্যেকটার মেথড আলাদা, প্রত্যেকটার কাজ আলাদা, প্রত্যেকটা এডিট করার পদ্ধতি আলাদা। সেটা আমরা আজকের ক্লাসে, আমার মূলত উদ্দেশ্য হচ্ছে সেগুলো একটু দেখানো। দেখুন আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি সেটাকে আমরা বলি লিস্ট। লিস্ট মনে রাখবেন, লিস্ট। যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি সেটাকে আমরা বলি টাপল। টাপল, TUPL, টাপল। আর যদি কার্লি ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি কিন্তু সেটার মধ্যে কি আর ভ্যালু থাকে, হ্যাঁ, ধরুন কি আর ভ্যালু কি, যে আহ, আমি আমি আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের নাম এবং তার রোল নাম্বার, দুটো জিনিস আমি একসাথে একটা ডিকশনারি করে রাখতে পারি। সেখানে তার নাম হচ্ছে কি এবং তার রোল নাম্বার হচ্ছে ভ্যালু। অথবা তারা 317 নাম্বার কোর্সের অ্যাসাইনমেন্ট 1-এ কত নাম্বার পেয়েছে, সে নাম্বারটা হচ্ছে তার ভ্যালু, আর তার রোল নাম্বারটা হচ্ছে তার কি। এখন এই যে কি লিখেছি, কি 1, এটা আমি নাম দিয়েছি, এটা যে কোনো কিছু হতে পারে, এটা আপনার নাম হতে পারে, এটা যদি পৃথিবীর সবগুলো দেশ নিয়ে আমি কোনো অ্যানালাইসিস করি সেই দেশের নাম হতে পারে, নানান কিছু হতে পারে। তো এটা সংখ্যাও হতে পারে, এটা স্ট্রিংও হতে পারে। আপাতত আমি স্ট্রিং দিয়ে দেখাচ্ছি। এই দেখুন টাপলের মধ্যে এই টাপলটা যে আমি দেখাচ্ছি সেখানে আমি স্ট্রিং রেখেছি একটা, আর বাকি দুটো নিউমারিক। এটা অন্যান্য ক্ষেত্রেও সত্য, এটা সেটের ক্ষেত্রেও সত্য, লিস্টের ক্ষেত্রেও সত্য, ডিকশনারির ক্ষেত্রে একটু আলাদা। লিস্ট, টাপল বা সেট এগুলো হচ্ছে কালেকশন অফ লিটারাল। যখন আমরা বলি তখন সেই কালেকশনের মধ্যে একই সাথে নিউমারিক এলিমেন্টও থাকতে পারে, টেক্সট এলিমেন্টও থাকতে পারে। সেটা বোঝানোর জন্য আমি এভাবে লিখেছি যে 1 4 5। এখন যদি আমি লিখতাম যে ধরুন একটা টাপল, টাপল 1 ধরুন লিখলাম, নাম দিলাম ইকুয়াল টু, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখলাম 1 4 5, তখন এই যে লিস্ট, এই আর ধরুন এখন এখানে তিনটা জিনিস আছে, একই এলিমেন্ট 1 4 5 দিয়ে একটা লিস্ট আছে, একটা টাপল আছে, আর একটা সেট আছে। আমি যদি পাইথনকে জিজ্ঞেস করি কোনটা কোন টাইপ, ধরুন টাইপ লিখলাম a_list, পাইথন আমাকে বলবে এটা টাইপ হচ্ছে লিস্ট। আমি যদি লিখি টাইপ ব্র্যাকেটের মধ্যে a_set, পাইথন বলবে এটা একটা সেট। আমি যদি লিখি টাইপ ব্র্যাকেটের মধ্যে টাপল 1, পাইথন আমাকে বলবে টাপল। তো আবার যদি এই যে ডিকশনারিটা, হ্যাঁ, ডিকশনারি দেখি পাইথন কি বলে এটাকে, টাইপ a_ডিকশনারি, পাইথন বলবে ডিক্ট, DICT, তার মানে এটা একটা ডিকশনারি। এখন এই এক একটা কালেকশন অফ লিটারেলস এক এক রকমের
কাজে লাগে সেই কাজগুলো আমরা দেখবো যে কখন কোনটা কাজে লাগে, এটা সামনে গিয়ে আমরা পাবো। যখন আমরা প্যান্ডা দেখবো, কোনো একটা ডেটা সেট দেখতে শুরু করব, তখন দেখবো যে কখনো কখনো আমাদের সেট দরকার হয়, কখনো কখনো আমাদের লিস্ট দরকার হয়, কখনো কখনো টাপল দরকার হয়। এখন তারপর স্পেশাল লিটারেল বলি আমরা নান। হ্যাঁ, আমরা বুলিয়ান লিটারেল বলছি হচ্ছে যখন ট্রু ফলস থাকে, এবং নান হচ্ছে একটা স্পেশাল লিটারেল। হ্যাঁ, সেটা কি কাজে লাগে আমরা পরে দেখব। এরপর আমরা দেখি ইনফিক্স অপারেটর। ইনফিক্স অপারেটর হচ্ছে, আমরা প্রথমে দেখলাম লিটারেল, তারপর দেখলাম কালেকশন অফ লিটারেল, এখন আমরা দেখছি ইনফিক্স অপারেটরস। ইনফিক্স অপারেটর কি কি আছে? এডিশন। হ্যাঁ, ধরুন এ আর বি দুটো সংখ্যা আমি ডিনোট করলাম, আমরা বললাম যে এ এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হলো 3। এখন যদি আমি লিখি এ প্লাস বি, পাইথন আমাকে 13 দিবে। যদি লিখি এ মাইনাস বি, পাইথন আমাকে 7 দিবে। মাল্টিপ্লিকেশন যদি দেখি এ ইন্টু বি, তাহলে আমি 30 পাবো। যদি আমি ভাগ করতে চাই একে বি দিয়ে, 3.33 পাবো। যদি ফ্লোর ডিভিশন করতে চাই তাহলে তখন আমাকে এই ভাগ চিহ্নটা 2 বার দিতে হবে। ব্যাকস্ল্যাশ 2 বার দিয়ে যদি বি করি, তাহলে আমাকে শুধু 3 দিবে। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে ওই ভগ্নাংশ যেটা থাকে, ভাগশেষটা থাকে না, দেখায় না। এবং আমরা শুধু যদি ভাগশেষ দেখতে চাই, সেটা কিভাবে দেখব? 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি থাকে? এ, এই যে পার্সেন্টেজ সাইনটা হচ্ছে মডিউলাস দেখায় আমাদেরকে, ভাগশেষ 1 পাবো। 10কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 3 9, আর আমাদের ভাগশেষ কি থাকে? 1। সেটা আমাদেরকে মডিউলাস দিয়ে দেখতে পাবো আমরা। এক্সপোনেনশিয়াল, একটু আগে যেটা বললাম, যদি আমরা 10 টু দি পাওয়ার 3 দেখতে চাই, তাহলে এ, দুইটা অ্যাস্টেরিক বি, পাইথন আমাকে দিবে 1000। তো এগুলো হচ্ছে ইনফিক্স অপারেটর। তারপর কম্পারিজন অপারেটর একটু দেখি আমরা। কম্পারিজন অপারেটর কি? ধরুন ওই আগের এ আর বি দিয়েই আমরা এক্সাম্পল গুলো দেখি, যে 10 এ আর বি কি সমান, এটা যদি দেখতে চাই, ইকুয়াল টু আমাদেরকে পাইথন বলছে ফলস। এ বি এর সমান না, ইজ নট ইকুয়াল টু বি, পাইথন আমাকে বলছে দিস ইজ ট্রু। এ ইজ লেস দ্যান বি যদি বলি, পাইথন আমাকে বলছে ফলস, কারণ এ বড়, এ হচ্ছে 10। এ ইজ গ্রেটার দ্যান বি, তাহলে সেটা হলো ট্রু। তারপরে লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, সেটাও আমরা দেখতে পারি। এগুলো আমাদের স্টেটার মতোই, আলাদা কিছু না। ওকে, দেখুন এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি যখন আমরা বলছি, পাইথন বলছে দিস ইজ ট্রু। তাহলে এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। হ্যাঁ, এরপরে আমরা দেখি লজিক্যাল অপারেশন। লজিক্যাল অপারেশন হচ্ছে ট্রু ফলস দিয়ে আমরা করি। এখানে অ্যান্ড, অর নট, তিনটা জিনিস আমরা দেখব। যদি দুইটা আর্গুমেন্ট দুইটাই ট্রু হয়, এবং সেই দুটাকে আমরা মাঝখানে অ্যান্ড দিয়ে আমরা দেখতে চাই যে আর্গুমেন্ট দুটোই ট্রু কিনা, পাইথন আমাদেরকে ট্রু বলবে। যদি একটা ট্রু একটা ফলস হয়, তাহলে ফলস বলবে। যদি মানে প্রথমটা ট্রু পরেরটা ফলস হয়, তাহলে ফলস বলবে। যদি প্রথমটা ফলস পরেরটা ট্রু হয়, তাহলেও ফলস বলবে। আর দুইটা ফলস হলে তো ফলস বলবেই। এটা হচ্ছে অ্যান্ড। যেমন আমি এখানে করে রেখেছি আপনাদের জন্য, যে এ 50-এর চেয়ে বড় এবং বি 50-এর চেয়ে ছোট, এই স্টেটমেন্টটা কি ট্রু নাকি ফলস বলবে? এ এর ভ্যালু 10, তাহলে প্রথমটাই ফলস। এবং বি এর ভ্যালু যে 3, সেটা 50-এর চেয়ে ছোট, তাহলে সেটা ট্রু। তাহলে এটা হচ্ছে ফলস অ্যান্ড ট্রু, সেটা পাইথন বলছে ফলস। এ 10-এর সমান এবং বি 30 থেকে ছোট, এটা কি ট্রু? এটা হলো ট্রু অ্যান্ড ট্রু, পাইথন বলছে ট্রু। তো সেভাবে করে প্রত্যেকটা জিনিসই আমরা এরকম দুইটা এক্সপ্রেশন যদি আমরা একসাথে দেখতে চাই একই সাথে, যে দুটোই কি ট্রু নাকি ফলস, এটা ডেটা ক্লিন করার সময় খুব কাজে লাগে। যে আমি একটা বড় ডেটা ক্লিন করেছি, এখন আমার মনে হচ্ছে ওই ডেটা ফ্রেম আর এই ডেটা ফ্রেমের মধ্যে এই দুটো কলামের ভ্যালুগুলো সমান হওয়ার কথা, সমান নাকি সমান না, সেটা আমরা তখন ওই অ্যান্ড দিয়ে অর দিয়ে চেক করতে পারি। আচ্ছা,
তারপরে আমরা দেখি অর। হ্যাঁ, ট্রু আর ট্রু দুইটাই, যদি দুইটা এক্সপ্রেশনই যদি ট্রু হয়, মাঝখানে যদি অর থাকে, তাহলে সেটা ট্রুই হবে। ফলস আর ট্রু হলে ট্রু, ট্রু আর ফলস হলেও ট্রু, আর দুইটাই যদি ফলস হয় তাহলে তো ফলস। অ্যান্ড এর ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রু হয় শুধুমাত্র একটা ক্ষেত্রে, যখন দুটোই ট্রু হয়। আর অর এর ক্ষেত্রে আমরা দেখছি যে ফলস হয় শুধুমাত্র একটা ক্ষেত্রে, যদি দুটোই ফলস হয়। এই পার্থক্যটা মনে রাখবেন। ঠিক একইভাবে আমরা অর দিয়ে চেক করতে পারি যে পাইথন আমাদেরকে কিভাবে রেজাল্ট দেয়। এই যে রেজাল্ট যেটা আসছে ট্রু ফলস, এটা হচ্ছে বুলিয়ান লিটারাল। হ্যাঁ, বা লজিক্যাল বুলিয়ান, বুলিয়ান লিটারাল। হ্যাঁ, ভুল। এখন এ 50-এর চেয়ে বড় না, কিন্তু বি 50-এর চেয়ে ছোট, তাহলে এটা হলো ফলস অ্যান্ড ট্রু। পাইথন আমাদেরকে ট্রু দেখাচ্ছে। এ 10-এর সমান এবং বি 30 থেকে ছোট, তার মানে এটা হলো ট্রু অ্যান্ড ট্রু। পাইথন আমাদেরকে ট্রু দেখাচ্ছে। আমরা যদি কোনো কিছুর পরে নট ট্রু লিখি, পাইথন আমাদেরকে ফলস দিবে। নট ফলস লিখলে ট্রু দিবে। এবং নট এ ইকুয়াল টু বি লিখেছি, দেখুন এটা যদি একটা, তার মানে কি ট্রু, বি, এ আর বি কি সমান? সমান না, এ আর বি অসমান দুটো দুটো এক্সপ্রেশন। তাহলে এ ইকুয়াল টু বি মানে কি, দিস ইজ আ ফলস সেন্টেন্স। তো নট ফলস মানে হলো ট্রু। আর এ কি বি এর চেয়ে ছোট, সেটাও যদি আমি দেখতে চাচ্ছি, সেটা হলো একটা ফলস এক্সপ্রেশন, তাহলে নট ফলস আমাকে দেখাচ্ছে ট্রু। কিন্তু এ ইকুয়াল টু 10 উইচ ইজ আ ট্রু এক্সপ্রেশন, নট ট্রু ইকুয়ালটা আমাকে দেখাচ্ছে ফলস। তার মানে নট হচ্ছে নেগেট করে, ফলসকে ট্রু করে, ট্রুকে ফলস করে। এরপর আসি সিনট্যাক্স। হ্যাঁ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স থাকে। যেমন বাংলা ভাষা, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এটার একটা সিনট্যাক্স আছে। আমরা যখন লিখি, আমরা বাম থেকে ডানে লিখি। হ্যাঁ, আমরা উপরে মাত্রা দিই। আমরা যদি একটা লাইনের লাইন টানা, রুল টানা খাতায় লিখি, ইংরেজি ভাষা যখন আমরা লিখি, তখন আমরা ওই উপরের মাত্রা নিচের মাত্রার মধ্যে নিচের মাত্রার সাথে লাগিয়ে লাগিয়ে লিখি। আমাদের গ্যাপ থাকে হচ্ছে উপরের মাত্রার সাথে প্রত্যেকটা লেটারের। আর বাংলা যখন আমরা লিখি, তখন আমরা ওপরের মাত্রার সাথে আমাদের কলমটা টাচ করাই, এবং এবং ফাঁকা জায়গাটা থাকে হচ্ছে নিচের মাত্রার সাথে। সেটা হচ্ছে বাংলা ভাষার সিনট্যাক্স। সেরকম পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটারও কিছু সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স যদি ভুল হয়, তাহলে পাইথন আমাদেরকে যে এররটা দেয়, সেটার নাম হচ্ছে সিনট্যাক্স এরর। হ্যাঁ, এই বা সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। দেখুন, আমি 510 আর 0.5 এই দুটোকে যোগ করেছি, এখানে আমার কোনো এরর হয়নি, কিন্তু এই যোগ চিহ্নটা আমি না দিয়ে পাইথনকে আমি বলছি যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এখন যদি আমি আগে পরে আম, এরকম ইনভার্টেড কমা দিতাম, পাইথন এটাকে একটা স্ট্রিং হিসেবে ট্রিট করতো, তখন আর সিনট্যাক্স এরর দেখাতো না। কিন্তু আমি যদি আবার বলি যে পাইথনকে যে মাঝখানে কোনো যদি গ্যাপ না থাকে, তাহলেও পাইথন আমাকে সিনট্যাক্স এরর দিবে না। কিন্তু মাঝখানে গ্যাপ আছে, এটা তো কোনো সংখ্যাও হয় না, পাইথন এটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করতে পারছে না, আবার নাম্বার হিসেবে ট্রিট করতে পারছে না, তখন পাইথন আমাকে দিবে হচ্ছে সিনট্যাক্স এরর। হ্যাঁ, তো এরকম নানান সময় আমরা দেখতে পাবো যে ইনডেন্টেশন, মানে বিভিন্ন ধরনের এররের সাথে আমরা পরিচিত হব, এবং আমরা দেখব যে কখনো কখনো যেভাবে করে লিখতে হয়, সেভাবে করে যদি না লিখি, তাহলে আমাদের সিনট্যাক্স এরর দেখায়। যে পাইথন যেটা বুঝতে না পারে যে এটা কি, তখন সে সিনট্যাক্স এরর দেয়। তারপর স্ট্যাটিক সেমান্টিক, ডাইনামিক সেমান্টিকও আছে, সেটার আমাদের মনে হয় এই মুহূর্তে প্রয়োজন নাই। স্ট্যাটিক সেমান্টিক হচ্ছে যে ধরুন এই যে আম, একটা একটা স্ট্রিংকে, একটা টেক্সট কে আমরা ভাগ করার চেষ্টা করছি একটা ইন্টিজার দিয়ে, একটা নিউমারিক ভ্যালু দিয়ে, সেটা সম্ভব না। সেটা সেটা যখন করার চেষ্টা করি, পাইথন আমাকে দেখায় টাইপ এরর। হ্যাঁ, আনসাপোর্টেড অপারেন্ড, অপারেন্ড হচ্ছে এই ভাগ করাটা, ডিভিশন। স্ট্রিং অ্যান্ড ইন্টিজার, এরা দুটো একজন আরেকজনকে ভাগ করতে পারে না। তো পাইথন অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা সে সাপোর্ট করে না। এটা যদি করার চেষ্টা করি এই ধরনের কিছু, তখন পাইথন আমাদেরকে টাইপ এরর দেখায়। তো তাহলে আম, কখন এটা হবে না, যদি আমার এই দুটো একই টাইপের হতো তখন হতো না। হ্যাঁ, বা আম, দুটো যদি স্ট্রিং হয়, তাহলেও এটা হবে না।
দেখি তো, করে দেখি, দিয়ে ভাগ করে দেখো কি এরর দেখায়। একইভাবে টাইপ এরর দেখায়। স্ট্রিং আর স্ট্রিং, একটা একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং কে ভাগ করতে পারে না। তো এইগুলোকে বলি আমরা স্ট্যাটিক সেমান্টিক। কোনটা আহ কোনটার নাম কি সেটা আপনার আস্তে আস্তে আপনি নিজেই জানতে পারবেন কাজ, যখন আপনি কিছু করতে শুরু করবেন। হ্যাঁ, তো সেটার জন্য কোনো কিছু মুখস্থ করা বা কিছু মানে খুব পড়তে হবে এরকম জিনিসটাকে টেক ইট ভেরি, মানে ইজি কাম ইজি গো হিসেবে নেওয়াটাই আমার কাছে মনে হয় যে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা সঠিক অ্যাপ্রোচ। এরপরে আসলে আমরা লিস্ট দেখি যে কি লিস্ট। লিস্ট, এবং আমরা বলছি যে সেট। আমাদের যদি সেট থিওরি মনে থাকে তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি তো, যে একই সেটের মধ্যে আমরা ধরুন আপেল, কমলা, আঙুর, তিনটা ফ্রুটের সেট। এখন সেটাকে কোনটা আগে রেখেছি কোনটা পরে রেখেছি এই অর্ডার কিন্তু ম্যাটার করে না, কিন্তু কয়টা রেখেছি সেটা ম্যাটার করে। ধরুন 1 4 5, সেখানে 1 4 5 আর 4 1 5 বা 5 4 1, যেভাবে করেই আমি সেটটাকে লিখি সেই সেটটা একই রকম হবে। আমরা যদি ইউনিয়ন, ইন্টারসেকশন এসব করতে যাই আমরা দেখব যে সেই আম, ওই সেটের অর্ডারের কারণে আমার কোনো অপারেশনের রেজাল্ট, আউটপুট চেঞ্জ হচ্ছে না। সুতরাং সেট ইজ অ্যান আনঅর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস। আর লিস্ট, পাইথনের যে লিস্ট আমরা লিখবো সেটাও একই রকমের, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে সিকোয়েন্স থাকবে, অর্ডার থাকবে। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে। ধরুন আমাদের বাসায় 3 জন মানুষ আছে, সেই 3 জন মানুষের হাইটের একটা লিস্ট আমি করেছি, পার্সন 1, পার্সন 2, পার্সন 3। সেই লিস্টটা টাইপ কি যদি আমি দেখতে যাই, এই হাইট যে লিস্টটা সেটা টাইপ হচ্ছে লিস্ট। এখন ইন্ডেক্স, আমরা একটা জিনিস শিখবো। ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে একটা লিস্টে অথবা অন্য যে কোনো অর্ডার্ড সিকোয়েন্সে, ডাটা ফ্রেমও হতে পারে বা অন্যান্য আরো কিছু জিনিস, ডিকশনারি হতে পারে, যে কোনো ক্ষেত্রে ইন্ডেক্স হচ্ছে কোনো একটা জিনিসের অবস্থানের নাম্বার। যেমন আমি বলছি যে এই 1.72, 1.57 আর 1.8, তার মধ্যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে তিনটা সংখ্যা একটা নির্দিষ্ট নাম্বার আছে। পাইথন যেটা করে সেটা হচ্ছে সে গুনতে শুরু করে হচ্ছে 0 থেকে। আমরা মানুষ যখন আমরা গুনি কোনো কিছু, আমরা গুনি 1 2 3 4 এরকম করে গুনি। পাইথন গুনে 0 থেকে শুরু করে, 0 1 2 3 4 এরকম করে। যার কারণে আমার যদি কোনো লিস্টের বা যে কোনো কিছুর প্রথম এলিমেন্টটা জানতে হয় যে প্রথম এলিমেন্টটা কি, তখন যদি আমরা প্রথম এলিমেন্টের ইন্ডেক্স সবসময় 0। হ্যাঁ, হাইট আমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 লিখি তাহলে আমাকে এই লিস্টের প্রথম এলিমেন্টটা দেখাবে। তারপরে যদি আমি দ্বিতীয় এলিমেন্টটা দেখতে চাই তাহলে আমার লিখতে হবে 1। তাহলে প্রথম এলিমেন্টটা যদি 0 হয় দ্বিতীয় এলিমেন্টটা কি? 1। 1 লিখলে আমাকে দ্বিতীয় এলিমেন্টটা দেখাবে। থার্ড এলিমেন্টটা দেখতে গেলে আমাকে 2 লিখতে হবে। এখন এটা হচ্ছে তার মানে ইন্ডেক্স শুরু হচ্ছে 1 থেকে। 1 আমার এক্ষেত্রে 0 1 2, এটা হচ্ছে নর্মালি যেভাবে আমরা গুনি শুরু থেকে শেষ। কিন্তু ইনভার্সলিও ইন্ডেক্স ক্যালকুলেট করা যায়। সেটা কি করে যায়? সেটা হচ্ছে যে আমরা আমাদের শেষের সংখ্যাটাকে, প্রত্যেকটা লিস্ট অথবা ডেটা ফ্রেম যে কোনো কিছু শেষের একদম লাস্ট যে নাম্বারটা, সেটাকে যদি -1 চিন্তা করি, তখন তার আগেরটা হবে -2। এখানে -3 পর্যন্ত আছে, -3, -2, -1। আমরা যদি ইন্ডেক্স -1 দেখি তাহলে আমাদেরকে দেখাবে 1.8। আমরা যদি -2 দেখি তখন দেখাবে 1.57। আর যদি দেখি -3 তখন দেখাবে 1.72। এখন আমার বাসার 3 জন মেম্বার, ABC,
প্রত্যেকের হাইট আমি ওই লিস্টটাকে একটু পরিবর্তন করে লিখেছি। প্রত্যেকের নাম, সে নাম তো একটা স্ট্রিং, সেটাকে আমি তার হাইটের আগে লিখেছি। পার্সন এ এর হাইট হচ্ছে 1.72, বি এর হাইট 1.57, সি এর হাইট 1.8। এখন আমি স্লাইস করা শেখাতে চাই আপনাদেরকে। হ্যাঁ, ধরুন একটা লিস্ট আমাকে দেয়া আছে, সেই লিস্টটাকে আমি স্লাইস করব। কোনো একটা অংশ, শুরুর অংশ, শেষের অংশ বা মাঝখানের কোনো একটা অংশকে আমি সিলেক্ট করে রাখবো, বাকিটা রাখবো না। তো আমাকে যদি বলে এখন দেখুন এই মেম্বার হাইট, এই যে লিস্ট আছে, সেই লিস্টটাতে এলিমেন্ট কয়টা? 1 2 3 4 5 6, তিনটা মানুষের নাম, তিনটা মানুষের হাইট, তাহলে 6টা এলিমেন্ট আছে। শুরু হয় কোনটা দিয়ে? আমরা জানি যে 0 থেকে শুরু হয়। 0 1 2 3 4 5, 0 থেকে শুরু হয়। হ্যাঁ, এখন এবং আম, তাহলে আমরা যদি বলি যে প্রথম 3টা এলিমেন্ট আমাকে দেখাও, হ্যাঁ, তখন আমাকে আম, একটা কোলন ব্যবহার করতে হবে। লিস্টের নাম, থার্ড ব্র্যাকেট, একটা কোলন, 3। দেখুন প্রথম 3টা এলিমেন্ট আমাকে দেখাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে ম্যাডাম এই 3 হচ্ছে 3 হলো 1.57 এর ইন্ডেক্স, তাই না? যেহেতু আমি 0 থেকে গুনি, তাহলে 0 1 2 3, তাহলে আপনি স্লাইস করতে চাচ্ছেন, আপনি স্লাইস করে প্রথম 3টাকে রাখবেন, বাকিগুলাতে বাদ দিতে চাচ্ছেন, তাহলে আপনি 3 কেন রাখলেন? এখানে তো 2 হওয়ার কথা। এরকম যদি মনে হয়, আমার যে এটা মনে হয়েছিল যখন আমি প্রথম এই জিনিসটা দেখেছি, তারপর আমি জানতে পেরেছি যে পাইথন যখন স্লাইস করে তখন সে ওই কোলনের পরের যে সংখ্যাটা সেটাকে কাউন্ট করে না, সেটার আগের নাম্বার পর্যন্ত সে কাউন্ট করে। আচ্ছা, একটু দেখি তো ম্যাম স্লাইস। আরেকবার বলা যাবে এটা? হ্যাঁ, বলা যাবে। স্লাইসিং ইন পাইথন, এই দেখুন, দেখা যাচ্ছে? জি ম্যাম। হুম। দেখুন পাইথন যখন স্লাইস করে, পাইথন ধরুন এই এই যে শব্দটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা প্রত্যেকটা আম, অক্ষর পাইথনের কাছে তার একটা নির্দিষ্ট জায়গা আছে। 0, এল হচ্ছে 0, A1, এরকম করে ই পর্যন্ত 0 1 2 3 4 5 6 7, এটা একটা স্ট্রিং ভ্যারিয়েবল। এখন আমি যদি স্লাইস করি, আমি যদি পাইথনকে বলি যে প্রথম 4টা নাম্বার রাখো, তখন 0 থেকে 4 যদি করি, পাইথন এই LANG পর্যন্ত রাখবে। হ্যাঁ, তার মানে ঠিক আমি যে সংখ্যাটা তাকে বলবো তার আগের সংখ্যাটা পর্যন্ত সে কাউন্ট করবে। এটাই বলেছি। এই স্লাইসিং এর নানান ধরনের এক্সাম্পল আছে। হ্যাঁ, ইয়েতে এই W3 স্কুলে সেগুলো আপনারা দেখতে পারেন। আমরা ডেটা ফ্রেম পান্ডা যখন দেখবো তখন আমরা ডেটা ফ্রেম এরকম স্লাইস করব, সাবসেট করব, সেই সময় আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। দেখুন আমি বলেছি যে প্রত্যেকটা একটা অর্ডার সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টের একটা নির্দিষ্ট জায়গা আছে, তার যে অবস্থানটা, সেই অবস্থানটাকে আমরা বলি তার ইন্ডেক্স। এবং ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। আমরা যখন কোনো কিছু গুনি, আমরা গুনি 1 থেকে, পাইথন গুনে 0 থেকে। তো 0 থেকে যদি সে গুনে, তাহলে তাকে যদি আমি বলি যে প্রথম 3টা এলিমেন্ট রাখো, তাহলে সে 0 1 2 পর্যন্ত রাখবে। কিন্তু পাইথনকে যখন বলবো তখন আমাকে বলতে হবে, ধরুন আমি যদি বলতাম এটা এভাবে যে 0 থেকে 3, তাহলেও পাইথন আমাকে আম, ওই কোলন দেওয়া মানে হচ্ছে 2, এত থেকে এত। হ্যাঁ, 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স তুমি আমাকে দেখাও, পাইথন আমাকে 0 থেকে 2 পর্যন্ত দেখাবে। আমি যদি বলি 0 থেকে 4 পর্যন্ত, পাইথন আমাকে প্রথম 4টা এলিমেন্ট দেখাবে। তার মানে সে প্রথম গুনতে কিন্তু সে 0 থেকেই শুরু করেছে, কিন্তু সে গুনেছে হচ্ছে 3 পর্যন্ত। এই জিনিসটা একটু বোঝার আছে। এবং ধরুন এই যে 0টা আমি লিখেছি,
যখন আমরা কোনো একটা লিস্টের শুরু থেকে স্লাইস করি হচ্ছে প্রথম অংশ, তখন ওই জিরোটা না লিখলেও হয়। হ্যাঁ, জিরো না লিখে যদি আমি শুধুমাত্র কিছু না লিখে কোলন দিয়ে 3 দিই, তাহলেও সে প্রথম তিনটা এলিমেন্টই গুনবে। কিন্তু ধরুন আমি যদি মাঝখানে কয়েকটা এলিমেন্ট 2 3 4, হ্যাঁ, এই তিনটা এলিমেন্ট আমি তার কাছ থেকে চাচ্ছি যে স্লাইস করে নিয়ে আসো, আম, 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, তখন সে এই যে 2 to 5 যদি আমি তাকে মেনশন করে বলি, তখন মাঝখান থেকে যদি আমার স্লাইস করতে হয়, তাহলে শুরুর সংখ্যা, শুরুর ইন্ডেক্স শেষের ইন্ডেক্স দুইটাই বলতে হবে। দেখুন তখন পাইথন কোথা থেকে কোথায় করেছে, সে প্রথমটা 2 কে 2ই ধরেছে, 0 1 2, তার মানে কি 3 নাম্বার হচ্ছে বি, বি কে সে বি কে দিয়ে সে কাউন্ট করতে শুরু করেছে। এবং কোন পর্যন্ত সে কাউন্ট করেছে? 0 1 2 3 4 5, সে কিন্তু 5 নাম্বার 1.8 সেটাকে তার নতুন লিস্টে রাখেনি, রেখেছে তার আগের এলিমেন্ট পর্যন্ত। এটা একটু খেয়াল করে আমরা দেখি তো। এটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে আবার বলবেন। আমি এগুলো আপনাদেরকে এক্সারসাইজ দিব, তখন অনেকগুলা একসাথে করলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আবার দেখুন, যদি আমি শেষের একটা অংশ রাখতে চাই, আমি যদি বলি পাইথনকে যে এরকম করে যে 3 থেকে শুরু করে কোলন দিয়ে তারপর আর কিছু দিলাম না, তার মানে হচ্ছে তুমি 3 থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে সবকিছু আমাকে একটা স্লাইস করে দাও। তখন সে কোথা থেকে শুরু করেছে? সে শুরু করেছে 3 নাম্বার ইন্ডেক্স থেকে। তার মানে সে সবসময় শুরু করে হচ্ছে আমি যেটা মেনশন করে দেই প্রথমে, সেটাকে সে কাউন্ট করে, কিন্তু আমার মেনশন করে দেওয়ার যে শেষ সংখ্যাটা, সেটা সে কাউন্ট করে না। তাহলে বলুন তো, এটা যদি আমার একটা সেট হয়, এখানে এটা লিস্ট হয় 0 1 2 3 4 5, এখন যদি আমি বলি যে 1.72 থেকে সি পর্যন্ত আমাকে স্লাইস করে দিন, তাহলে আমাকে সেটা কেউ একজন আনমিউট করে বলুন, তাহলে আমাকে ইন্ডেক্স কত থেকে কত মেনশন করে দিতে হবে? 0 থেকে 5। 1.72 থেকে 1.72 থেকে সি পর্যন্ত। ম্যাম 1 থেকে 4। ম্যাম 1 2 3 4। 1 থেকে 4 পর্যন্ত। ম্যাম 3 দিয়ে তারপরে আর কিছু 1 থেকে লিখবো না। 6 পর্যন্ত হবে, তাই না? 1 to 6 হওয়ার কথা না? হ্যাঁ, না, 6 না, 5 হবে। হ্যাঁ, 0 1, হ্যাঁ এটা ঠিক আছে যে 1.7 থেকে সে গুনতে শুরু করবে, এবং আমি গুনতে চাই হচ্ছে সি পর্যন্ত, তাহলে 0 1 2 3 4, তাহলে আমাকে 5 পর্যন্ত দিতে হবে। শেষের সংখ্যাটা সে গুনবে না, 1.8 না গুনে সে তার ঠিক আগের সংখ্যাটা পর্যন্ত গুনবে। আচ্ছা, এখন আমরা এই লিস্টের স্লাইস করা দেখলাম। ধরুন এখন একটা লিস্ট আমি তৈরি করেছি, 1 2 3 লিস্টের নাম। এখন আমরা লিস্টের কিছু মেথড দেখব। হ্যাঁ, এখন এই লিস্টের সাথে যদি আমি অনেকগুলা দেখবো, একটা একটা করে দেখি। আপনাদের সামনে যদি জুপিটার নোটবুক খোলা থাকে, তাহলে আমার সাথে সাথে করুন, করে সেভ করে রাখুন, প্র্যাকটিস হবে। আমি এর সাথে কোনো একটা এলিমেন্ট যোগ করব, অ্যাড করব, মানে আমি এখানে 1 2 3 আছে, এর সাথে 4 অ্যাড করব। কিভাবে করব? অ্যাপেন্ড, APPEND, অ্যাপেন্ড 4। এটা হচ্ছে লিস্ট মেথড। হ্যাঁ, অনেক ধরনের মেথড আছে, এখানে আমি লিখে দিয়েছি অ্যাপেন্ড, ইনসার্ট, কাউন্ট, এক্সটেন্ড, ক্লিয়ার, ইন্ডেক্স, প্রত্যেকটা আমরা একটা একটা করে 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 দেখব। আচ্ছা, আম, তারপরে আমরা দেখি ইনসার্ট, A.ইনসার্ট, ইনসার্ট যদি 4 করি তখন কি হয়? আচ্ছা, এখন আমাকে ম্যাম এবার অ্যাপেন্ড আবার বলছেন? হ্যাঁ, এই দেখুন,
এই যে আমার লিস্টটা ছিল 1 2 3, সেটার সাথে আমি আরেকটা নতুন এলিমেন্ট যোগ করেছি অ্যাপেন্ড দিয়ে। এখন যদি আমি আবার আমার লিস্টটা দেখতে চাই যে কি কি আছে, আমরা দেখবো যে সেখানে আরো একটা এলিমেন্ট আছে। ইনসার্ট লিখেও আমরা ইনসার্ট করতে পারি। দেখুন আমি আবার আরেকটা 4 লিখেছি। ইনসার্ট এক্সপেক্টেড 2 আর্গুমেন্টস। আচ্ছা, ইনসার্টটা এইভাবে করে না। আমার একটা ভুল হচ্ছে। ও, ইনসার্টের মধ্যে ইয়ে দিতে হয়, ইন্ডেক্স দিতে হয়। ধরুন আমি 4 অ্যাড করব শেষে, তাহলে 0 1 2 3 4। এখন যদি আমি একে আবার দেখতে চাই, দেখবো শেষে একটা 4 হয়েছে। ইনসার্টের দুইটা আর্গুমেন্ট আছে, একটা হলো প্রথমটা হলো তার ইন্ডেক্স, পরেরটা হলো আপনি কোন ভ্যালু সেখানে রাখতে চান সেটা। আচ্ছা, কাউন্ট, এ ডট কাউন্ট, এক একটা কোন একটা পার্টিকুলার এলিমেন্ট কয়বার আছে সেই সেটটাতে সেটা যদি আমরা গুনতে চাই, আমরা যদি 1 লিখি, 1 কয়বার আছে? 1 একবারই আছে। আমি যদি 4 লিখি, 4 কয়বার আছে? 3 বার আছে। আজব কথা। ও, আরেকটা, আরেকবার ক্লিক করেছি, ইনসার্ট, এই এই লাইনটা আমি আরো একবার রান করেছি, যার কারণে আরো একটা 4 অ্যাড হয়েছে এবং এসেছে এখানে যে এ কয়বার আছে, এতে এই লিস্টের মধ্যে 4 কয়বার আছে? 3 বার আছে। আচ্ছা, কাউন্ট গেল। তারপরে হলো ক্লিয়ার, দেখি তো, এ ডট ক্লিয়ার। এখন যদি এ লিখি, এর ভিতরে কিচ্ছু নাই, এই কোনো এলিমেন্টই এখন আর সেটার মধ্যে নাই। যদি ক্লিয়ার লিখে এই যে কোনো মেথড যখন আমরা লিস্টে অ্যাপ্লাই করি, তখন সেই লিস্টটা ডট সেই মেথডটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কখনো কখনো আর্গুমেন্ট দিতে হয়, কখনো কখনো দিতে হয় না। যেমন এই ক্লিয়ার যে করলাম, সেক্ষেত্রে আমাকে আর আর্গুমেন্ট দিতে হয়নি। এখন আমি এর ভেতরে কোনো হুম, একটা এলিমেন্ট যদি অ্যাপেন্ড করি, যেহেতু এখন কিছুই নাই, ধরুন আমি অ্যাপেন্ড করলাম 8। আমি যদি লিস্টটা লিখি, দেখতে পাবো 8 এসেছে। এখন সেটার সাথে যদি আমি আরো কিছু এলিমেন্ট যোগ করি, এ ডট অ্যাপেন্ড 7, তাহলে দেখতে পাবো দুইটা এলিমেন্ট আছে। ক্লিয়ার দেখলাম। এখন দেখি তো আমরা ইন্ডেক্স। আমি যদি দেখতে চাই যে আমার লিস্টের কোনো একটা এলিমেন্টের ইন্ডেক্স কি, ধরুন আমি ওই ওই এলিমেন্টটার কোনো একটা কোনো একটা কাজ করব যেটা ওই এলিমেন্টের উপর করব। কোনো একটা ডেটা সেট আছে আমার, যেখানে আমি জানি যে ইউএসএ 3টাই স্মল লেটারে আছে, কিন্তু আমার অন্য একটা ডেটা সেটে ইউএসএ লেখা আছে ক্যাপিটাল লেটারে। তাহলে ওটার সাথে ওটা যদি আমার নাম দিয়ে মার্চ করতে হয়, তাহলে আমাকে ওই কেস সেনসিটিভ, এটা আমাকে এই অপারেশন করার আগে ওই নামের সবগুলো লেটার আপার কেসে আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। আমি জানি যে বাকি সবগুলোই ঠিকঠাক আছে, শুধু ইউএসএ তে এই সমস্যা। তাহলে আমাকে জানতে হবে যে ইউএসএ আমার কত নাম্বার লাইনে আছে। হ্যাঁ, তখন আমার জন্য তার ইন্ডেক্স জানা জরুরি হবে। তখন আমি কিভাবে ইন্ডেক্স জানবো? যদি কোনো একটা লিস্ট ডট ইন্ডেক্স দিয়ে, ধরুন আমি তার 7, তার কত নাম্বার ইন্ডেক্সে আছে দেখতে চাই, দেখুন 1 দেখাচ্ছে, তার মানে 0 1, 1 নাম্বার ইন্ডেক্সে 7 আছে। যদি আমি 8 লিখি, আমাকে দেখাচ্ছে 0 নাম্বারে আছে হচ্ছে 8। ইন্ডেক্স দেখা যায় এভাবে করে। রিমুভ দেখি, এ ডট রিমুভ, আমি ধরুন 7
রিমুভ করে দিলাম। এখন কি আছে আমার সেটে? এখন একটা এলিমেন্ট আছে 8। হ্যাঁ, তারপরে রিভার্স রিভার্স দেখি। এ ডট কপি দেখি, এ ডট কপি। তখন এর একটা কপি হবে, সেটা যদি আমরা আরেকটা নাম দিয়ে কপি না করি তখন বোঝা যাবে না যে কপিটা যে হয়েছে কি হয়নি। দেখুন এখন যদি বি লিখি, বিটা, বি আর এ একই সেট। এ আর বি একই সেট। ওকে, আর কি কি দেখবো? সর্ট দেখি, সর্ট। ধরুন আমার সেটটা আমি যদি অন্য অন্য কোনো সেট চিন্তা করি, যে হাইটের সেটটা ছিল, হাইট, কিন্তু সেটা এখনো আছে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, এই যে হাইট, এটাকে যদি আমি সর্ট করতে যাই, সর্ট করি, হাইট ডট সর্ট। এখন যদি আমি হাইট দেখি তাহলে দেখবো আমরা ছোট থেকে বড় সে সর্ট করেছে। কপি দেখলাম। এখন যদি লেন্থ দেখি, এলিয়েন লেন্থ, এটা ওই লিস্টের পর ডট দিয়ে লিখি না আমরা, লেন্থ দেখার জন্য আমরা এলিয়েন লিখে লিস্টের নামটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিই, তাহলে আমাকে 3 দেখাচ্ছে। তার মানে এই লিস্টে 3টা এলিমেন্ট আছে। কতগুলো এলিমেন্ট আছে? লেন্থ মানে হচ্ছে লিস্টটা কতটা বড় সেটা দেখাই হচ্ছে আমাদেরকে এলিয়েন লেন্থ। এবং শর্টটা তো হচ্ছে আমার ছোট থেকে বড়তে শর্ট করতেছে, কিন্তু আমি যদি বড় থেকে ছোটতে আমি যেতে চাই সেক্ষেত্রে তাহলে হচ্ছে রিভার্স টু। দেখুন এখন বড় থেকে ছোট হয়েছে। আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড। ওকে, আচ্ছা, ধরুন আমার এই হাইট যে লিস্টটা, সেখানে 3জন পরিবারের 3জন সদস্যের হাইট আছে। হ্যাঁ, এখন আরেকজন মানুষ নতুন এসেছে, ধরুন আরো 2জন নতুন গেস্ট এসেছে, তাদের হাইট আমি কিভাবে যোগ করব? হাইট ডট এক্সটেন্ড। এখন ব্র্যাকেটের মধ্যে আমি একটা লিস্ট দিব। সেই নতুন 2জন মানুষের হাইট, একজনের হয়তো 1.6 মিটার, আরেকজনের হয়তো 1.49 মিটার। এখন দেখি আমার লিস্টের ভেতরে আরো 2টো সংখ্যা অ্যাড হয়েছে। এখন পপ দেখায়। পপ কি? পপ হচ্ছে কোনো একটা ইন্ডেক্সকে ওই জায়গা থেকে ওই ওই ভ্যালুটাকে রিমুভ করা, সরিয়ে ফেলা। সেটা কিভাবে আমরা করি? আপনারা বলুন তো, যে এই 0 1 2 3 4, 0 থেকে 4 পর্যন্ত মানে টোটাল 5টা সংখ্যা আছে, এর মধ্যে কোনটা আপনারা সরিয়ে ফেলতে চান? 1.6 1.6, 0 1 2 3। তাহলে হাইট ডট পপ, ব্র্যাকেটে যদি 3 দেখি, আমাকে পপ দেখাচ্ছে ও। হ্যাঁ, যে এটাই শুধু দেখাবে। তারপরে এখন যদি আমি হাইট ক্লিক করি, দেখুন 1.6 আর 9। তো এরকম করে যে কোনো একটা নাম্বারকে আমি আমার লিস্ট থেকে, বা যে কোনো নাম্বার শুধু না, এটা সংখ্যাও, এটা টেক্সটও হতে পারে, সেই এলিমেন্টটাকে এভাবে করে আমি বাদ দিতে পারি। এই যে যে কাজগুলো আমরা করলাম, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, এই লেখা আছে এখানে, এটা হলো বিভিন্ন ধরনের লিস্ট মেথড। আমি এখানে মেথডগুলোর আরো অনেক ধরনের লিস্ট মেথড আছে, এইগুলো করতে করতে আপনারা সেগুলো আস্তে আস্তে শিখে যাবেন। এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন ধরুন আমি
আমার আহ, এই যে লিস্টটা, সেই লিস্টটাকে আমি একটা সেটে কনভার্ট করব। হ্যাঁ, কনভার্ট করতে চাই, কি করে করব? ধরুন সেট হাইট লিখলাম ইকুয়াল টু, আমি যদি সেট লিখে, সেট হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন। সেট লিখে আমি লিস্টটার নাম লিখি, তাহলে সেট হাইট এটা কি একটু দেখি তো। দেখতে গেলে দেখবো, দেখুন দুই পাশে কার্লি ব্র্যাকেট এসেছে। এখন এটা আর অর্ডার না, এই এলিমেন্ট গুলা এখন আর আপনি আমি সাজাতে পারবো না। সর্ট জিনিসটা কখনো সেটের ক্ষেত্রে হয় না, কারণ সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ লিটারেলস। হ্যাঁ, এবং সেট হাইট এটা কি সেটা যদি দেখতে চাই, টাইপ দেখি, টাইপও হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন। দেখুন সেটা দেখাচ্ছে এটা একটা সেট। আচ্ছা, এখন আমরা দেখি সেট ঠিক একইভাবে, সেট লিস্টকে যেভাবে করে সেটে কনভার্ট করা যায়, সেরকম একটা সেটকেও লিস্টে কনভার্ট করা যায়। হ্যাঁ, আমি আম, এখানে করেছি সেট ওয়ান, আমি লিখেছি 1 2 3, সেটাকে আমি লিস্ট যখন করতে চেয়েছি, লিস্ট কনভার্ট করতে চেয়েছি, লিস্ট লিস্ট লিখে ব্র্যাকেটের মধ্যে সেটের নামটা লিখেছি, তখন সেটা একটা লিস্টে পরিণত হয়েছে, which is a ordered sequence. Set কি? Set is, it is an unordered collection of elements. It can contain elements of any type, যে কোনো টাইপের এলিমেন্ট থাকতে পারে। It can contain different element, different type of elements simultaneously. এটা বিভিন্ন জিনিস, বিভিন্ন ধরনের এলিমেন্ট একই সাথে রাখতে পারে। এখন আমরা সেটের, সেট থিওরিতে যেভাবে আগে পড়েছিলাম, সেরকম সেটের অনেক ধরনের অপারেশন এখন আমরা দেখব। হুম, প্রথমে দেখি যে একটা সেটে কি করে একটা এলিমেন্ট অ্যাড করে। ধরুন আমার একটা সেট, আমি লিখলাম ফ্রুট, সেখানে আমি রাখতে চাচ্ছি অ্যাপেল, অরেঞ্জ, গ্রেপ। এটা একটা সেট। এখন এই সেটে আমি একটা এলিমেন্ট যোগ করতে চাই। আমি যদি লিখি যে ফ্রুট ডট অ্যাড, এখানে বেরি, এখন যদি আমি ফ্রুট লিখি, দেখি তো কি আসছে। দেখুন অ্যাপেল, বেরি, গ্রেপ, অরেঞ্জ, চারটাই এসছে। এটা আমরা লিস্টের ক্ষেত্রে কি করেছি? লিস্টের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দিয়ে করেছি। একটা, তিনটা জিনিস দিয়ে তিন ভাবে করেছি। এক্সটেন্ড, অ্যাপেন্ড, আরেকটা কি ছিল, আর একটা যেন কি ছিল, অ্যাপেন্ড, এক্সটেন্ড, ইনসার্ট, এই তিন ভাবে করেছি। সেটের ক্ষেত্রে আমরা একই ধরনের একটা কাজ করলাম অ্যাড দিয়ে। তার মানে অ্যাড হচ্ছে সেটের একটা মেথড, লিস্টের মেথড না। লিস্টের সাথে সাথে যদি আমার কোনো একটা এলিমেন্ট যোগ করতে হয়, আমাকে অ্যাপেন্ড ব্যবহার করতে হবে, অথবা ইনসার্ট ব্যবহার করতে হবে, অথবা আমাকে এক্সটেন্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এ, যদি ক্লিয়ার করি, ধরুন ফ্রুট ক্লিয়ার, আগের মতো ক্লিয়ার আমরা লিস্টের ক্ষেত্রেও দেখেছি। এখন আমরা এটা যদি প্রিন্ট দিই, দেখুন এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই, নাল সেট। হ্যাঁ, আবার আমরা আবার যদি আমরা যে যে কোড লাইনটাতে আমি সেটটা তৈরি করেছি, সেটা যদি আবার রান করি, তখন আবার সেটটা আগের মতো হয়ে যাবে। অ্যাড করি বেরি, বেরিও অ্যাড করলাম। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে ধরুন আমরা কোনো একটা এলিমেন্টকে যদি বাদ দিতে চাই, রিমুভ করব, ডট রিমুভ, ধরুন অ্যাপেল রিমুভ করব। এখন যদি আমি এই সেটটা আবার দেখি, দেখবো যে অ্যাপেল নাই। তারপর আর কি আছে?
একইভাবে এটা ম্যাম, এখানে হ্যাঁ, ক্লিয়ার দিলে অ্যান্সারটা কি ছিল? কি দিলে? ও ক্লিয়ার দিলে, ক্লিয়ার রান করলে? ক্লিয়ার দিলে নাল নাল সেট হয়ে যায় সেটটা। লিস্টের ক্ষেত্রেও ক্লিয়ার দিলে যেমন লিস্টটা ফাঁকা হয়ে যায়, কিছু থাকে না এলিমেন্ট, সেটের ক্ষেত্রেও ক্লিয়ার দিলে সেটটাতে আর কোনো এলিমেন্ট থাকে না। ম্যাম একটা কোশ্চেন ছিল। শিওর। ম্যাম এখানে আমি যখন ফ্রুট ডট অ্যাড বেরি এই কমান্ডটা যখন রান করলাম তখন বেরিটা কেন আমার হচ্ছে সেকেন্ডে অ্যাড হলো, কেন এটা সবার শেষে গেল না? কারণ পাইথন একটা জিনিস খেয়াল করে দেখুন, ও পাইথন তো সেট তো আনঅর্ডার্ড, কিন্তু এগুলো সব এলিমেন্ট গুলো তো স্ট্রিং, স্ট্রিং এলিমেন্ট আছে না, পাইথন করে কি এটা সাজায় অ্যালফাবেটিক্যালি। আপনি থ্যাংক যদি ইউ। আলবেনিয়া, বাংলাদেশ আর ইন্ডিয়া একটা সেট তৈরি করেন, আমরা করে দেখি তো, আমি কখনো করি নাই, নিজে নিজে করে দেখি নাই। সি লিখলাম, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, দেখি তো এই সেটটা, সরি, ও প্রত্যেকটার আগে পরে ইনভার্টেড কমা হবে যেহেতু ওগুলো সব স্ট্রিং। আচ্ছা, এখন যদি আমরা এই সেটটা দেখি, দেখুন পাইথন কি করেছে, সেটটাকে যদি প্রিন্ট করার চেষ্টা করি বা আউটপুট দেখি, পাইথন এটাকে অ্যালফাবেটিক্যালি সাজিয়েছে এলিমেন্ট গুলোকে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা অ্যাড দেখলাম, ক্লিয়ার দেখলাম, রিমুভ দেখলাম। এখন দেখি পপ, দেখি তো সেটের ক্ষেত্রে পপ কাজ করে কিনা। এই সি যে সেটটা সেটাতেই দেখি, সি ডট পপ, পপ করবো ধরুন ইন্ডিয়া, আচ্ছা আচ্ছা, না না, ইয়ে দিতে হবে, সেটার ক্ষেত্রে সম্ভবত পপ হয় না, এক্ষেত্রে প্লাস পপ ওয়ার্ক উইথ সেট ইন পাইথন। হ্যাঁ, হয়, হয়, কিন্তু কোনো আর্গুমেন্ট না দিলে সে কোনটা পপ করবে বুঝবে কিভাবে? ও, প্রথমটা পপ করেছে, আবার যদি পপ করলে কোনটা করে? ও, আচ্ছা, ওকে। তার মানে লিস্টের ক্ষেত্রে আমরা যখন পপ করি তখন লিস্টের কোন এলিমেন্টটাকে আমরা বাদ দিব সেই ইন্ডেক্সটা পপের ভিতরে লিখি আর্গুমেন্টে। আর সেটের ক্ষেত্রে সেট যেটা করে সেটা হচ্ছে যে ওই সেটের, আমরা যেভাবে করি সেটটা লিখি না কেন, সেট যদি আমরা এরকম করি, ধরুন আমরা কতগুলো সংখ্যার সেট তৈরি করি, যেমন আমি করেছিলাম এখানে সেট ওয়ান, সেট ওয়ানের ভিতরে আমি 1 2 3 টাকে এভাবে লিখি, 3 1 2। এখন দেখি তো যে যদি আমি সেট ওয়ানটাকে দেখি যে পাইথন কিভাবে রিড করছে, পাইথন এটাকে ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছে। স্ট্রিং এর ক্ষেত্রে পাইথন সেটাকে সাজায়, সেটাকে সে অ্যালফাবেটিক্যালি সাজায়। তো এই সেটের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান আমি রেখেছিলাম। তো যখন পাইথন এই সেটটাকে পড়ছে তখন সে আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এভাবে পড়ছে, অ্যালফাবেটিক্যালি পড়ছে। পপ করা মানে হচ্ছে সে প্রথম এলিমেন্টটাকে ড্রপ করবে। তো সি পপ, যখন আমি প্রথম এলিমেন্টটা ড্রপ করেছি, সে ড্রপ করছে আফগানিস্তান। হ্যাঁ, তারপর যদি এই আবার আমি পপ করি, এরপর করবে সে বাংলাদেশ, তারপরে যদি আবার পপ করি সে এবার করবে ইন্ডিয়া, আবার যদি পপ করি এবার সে নাই করে দিবে হচ্ছে পাকিস্তান। তাহলে প্রত্যেকটা
এলিমেন্ট এরকম একটা একটা করে বাদ যাবে। যদি পপ দিয়ে, তাহলে আমরা কি করতে পারি, লিস্টের ক্ষেত্রে আমরা পপ দিয়ে একটা স্পেসিফিক এলিমেন্টকে পপ আউট করতে পারি। আর সেটের ক্ষেত্রে এটা হচ্ছে শুধুমাত্র একদম সামনের এলিমেন্টটার ক্ষেত্রে হয়। আচ্ছা, পপ আর কি কি করতে পারি সেটের ক্ষেত্রে আমরা? আম, যেগুলো আমরা ফার্স্ট ইয়ারের ম্যাথে আপনাদেরকে আমি পড়িয়েছিলাম, সেগুলো একটু দেখি তো। ধরুন আমি ম্যাম সেটার ক্ষেত্রে ইন্ডেক্স ইউজ করে আমরা পপ করতে পারবো না তাহলে? হ্যাঁ, সেটার ক্ষেত্রে ইন্ডেক্স ইউজ করে আমরা পপ করতে পারবো না, মানে ফর এক্সাম্পল না আমি যদি থার্ড এলিমেন্টটা পপ করতে চাই। না, সেট যেহেতু আনঅর্ডার্ড, সেটের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স ব্যবহার করতে পারবো না, কারণ সেটের তো কোনো অর্ডার নেই। সেটের পাইথন সেটটাকে ওই সাজিয়ে দেয় নিজের মতো করে, কিন্তু সেটের অপারেশনের ক্ষেত্রে সেটটা কখন আমরা ব্যবহার করি এটা আপনার বুঝতে হবে। যখন আমার জন্য অর্ডার ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমি সেট ব্যবহারই করব না। আমি আমার সেটটাকে লিস্টে কনভার্ট করে নিব যখন আমার জন্য অর্ডার ইম্পর্টেন্ট। এবং আমি প্রত্যেকটা আম, জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট কোন অবস্থায় আছে, কোন রোতে আছে, কোন কলামে আছে, সেটা যখন আমার জন্য জরুরি। একটা ম্যাট্রিক্স ধরুন, একটা ডেটা সেট, সে ডেটা সেটের মধ্যে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট কোথায়, তার রো নাম্বার, কলাম নাম্বার, সেটা ইউনিক তার জন্য, তখন আমি লিস্ট ব্যবহার করতে পারি। হ্যাঁ, কিন্তু সেট আমি কখন করি? যখন ধরুন আমার কাছে একটা ডেটা সেট আছে আর আমার বন্ধুর কাছে একটা ডেটা সেট আছে, দুইটা ডেটা সেট আমি মার্চ করতে যাচ্ছি, কিন্তু একটার মধ্যে ধরুন মানে কান্ট্রি ওয়াইজ কোনো ডেটা, একটার মধ্যে আছে 75টা দেশ আর একটার মধ্যে আছে 76টা দেশ। তাহলে কোনো একটা দেশ, এই দুইজনের মধ্যে যে কোনো একজনের কম বেশি আছে। তো আমি যদি সেই কমন এলিমেন্ট গুলো বের করতে চাই, আমরা কি করি, সেটার ইন্টারসেকশন করি না? আবার ধরুন আমি এমন একটা ডেটা সেট তৈরি করতে চাই যেটাতে ওর 76টা আমার 75টা মিলিয়ে যেগুলো মানে সবগুলোই থাকবে, ইউনিক সব এলিমেন্ট থাকবে, তখন আমরা কি করি, ইউনিয়ন করি। অথবা আমি যদি মনে করি যে না, ওরটা আম, ওরটা আর আমারটার মধ্যে ডিফারেন্স কোনটা আমি সেটা দেখতে চাই, তখন একটা থেকে আরেকটা কি করি, সাবস্ট্রাক্ট করি। আবার যদি দেখতে চাই যে ওই ওই 76টা আমার 75টার মধ্যে আছে কিনা, এমনও তো হতে পারে যে আমার 75টার মধ্যে এমন কিছু আছে যেটা ওর ওর ওখানে নাই, তখন আমি আমার সেটটা ওর সেটের সাবসেট কিনা সেটা চেক করি। তো এই ধরনের কাজগুলো করার সময়, ডেটা নিয়ে যখন আমরা এই ধরনের কাজ করি, সেই সময় আমাদের সেট প্রয়োজন হয়। সুতরাং সেট আমরা ব্যবহারই করি এমন ইস্যুতে যখন আমাদের অর্ডার ম্যাটার করে না, যখন আমার ম্যাটার করে হচ্ছে যে ওই ব্যাগ অফ এলিমেন্টস, সেটা যখন আমার জন্য জরুরি হয়। তো সেটা আমরা এখন সেটের যে বিভিন্ন ধরনের অপারেশন ফার্স্ট ইয়ারে শিখেছি, সেইগুলো আমরা আবার একটু মনে করার চেষ্টা করি। তো ধরুন আমার একটা সেট আমি তৈরি করি, এ বি সি, এটা ধরুন একটা সেট। সাথে আরেকটা সেট আমি তৈরি করি, এক্স আর ওয়াই। ওয়াই এর ভিতরে আমি দিলাম ধরুন এফ ই জি বি সি। এই হচ্ছে আমার দুটো সেট তৈরি করলাম আমি। এখন আমি দেখতে চাচ্ছি যে এক্স কি ওয়াই এর সাবসেট। এই প্রশ্ন যদি করি, এক্স ডট ইজ সাবসেট ওয়াই, দেখুন আমাকেও বলছে, পাইথন বলছে ফলস, তার মানে এক্স ওয়াই এর সাবসেট না, কারণ এক্স এর ভিতরে একটা এলিমেন্ট আছে এ, যেটা ওয়াই তে নাই। এখন যদি আমি ওয়াই এর ভিতরে এ কেও রাখি, এখন প্রশ্ন করি, দেখুন এখন দেখাচ্ছে ট্রু। তার মানে আমি যদি জানতে চাই যে আমার আমার এই 75টা ওর ওই 76টার মধ্যে আছে কিনা দেশ, তখন আমি লিখবো এই ইজ সাবসেট অপারেশন করে আমি দেখবো যে কি আসে। আবার ধরুন আমি যদি এই প্রশ্ন করি, তাহলে ওয়াই কি এক্স এর সুপারসেট, ওয়াই ডট ইজ সুপারসেট এক্স, তাহলে কি এটা বলা যায় যে ও, ওয়াই সুপারসেট অফ এক্স। এখন ওয়াই থেকে যদি আমি এ কে মুছে দিই, তখন কি আর ওয়াই এক্স এর সুপারসেট থাকে? না, থাকে না। এক্স ওয়াই এর সাবসেট থাকে না, ওয়াই ও এক্স এর সুপারসেট থাকে না। আচ্ছা, তাহলে আরো কিছু জিনিস দেখি।
যে আহ, এই দুটো সেট কি ডিসজয়েন্ট সেট? কখন আমরা দুটো সেটকে ডিসজয়েন্ট সেট বলি? যখন একটার কোনো এলিমেন্ট আরেকটা সেটের মধ্যে থাকে না। সেটা আমরা কিভাবে চেক করতে পারি? এক্স ডট ইজ ডিসজয়েন্ট ওয়াই, ফলস। তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। উম, না, কমন এলিমেন্ট আছে, বি আর সি, সেজন্যই ফলস বলছে। যদি কোনো কমন এলিমেন্ট না থাকতো তখন এটা ট্রু বলতো। ধরুন আমার এখানে একটা সেট ছিল হচ্ছে সি, এই যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান, আর একটা সেট ছিল হচ্ছে সেট ওয়ান। আমি দেখি তো, সেট ওয়ান ডট ইজ ডিসজয়েন্ট, ওই সেটটার নাম ছিল সি। দেখুন ট্রু দেখাচ্ছে। তার মানে ওয়ান টু থ্রি আর ওই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। ইন্টারসেকশন, ইন্টারসেকশন কি সেটা আপনারা জানেন। এক্স আর ওয়াই এর মধ্যে কমন এলিমেন্ট গুলো হচ্ছে এদের ইন্টারসেকশন। সেটা যদি আমরা বের করতে চাই, ধরুন সেই সেটটার নাম দিলাম জেড। জেড ইকুয়াল টু এক্স ডট ইন্টারসেকশন ওয়াই। তখন জেড কি হয়? জেড হবে বি আর সি। যদি আমরা লিখি, ধরুন একটা নতুন সেট দিলাম এম, এক্স ডট ইউনিয়ন ওয়াই, এক্স আর ওয়াই এর ইউনিয়ন, সেটাতে কি আসে? এম ইউনিয়ন, সবগুলো এলিমেন্ট একসাথে, এক্স আর ওয়াই এর সব এলিমেন্ট। এই গেল এক্স ওয়াই এর ইউনিয়ন ইন্টারসেকশন। ডিফারেন্স দেখি আমরা, যে একটা থেকে আরেকটা বাদ দিতাম সেটা করা যায় কিনা। ধরুন এন একটা সেট, সেটাতে আমরা দেখতে চাচ্ছি এক্স থেকে ওয়াই বাদ দিব না ওয়াই থেকে এক্স বাদ দিব, কোনটা করব? দুটোই দেখি। এক্স ডট ডিফারেন্স ওয়াই, এক্স থেকে ওয়াই বাদ দিলে থাকে হচ্ছে এ, তাহলে ওয়াই থেকে এক্স বাদ দিলে কি 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 থাকবে? এফ ই জি। দেখি তো তাই থাকে কিনা। ধরুন ও একটা সেট ইকুয়াল টু হচ্ছে ওয়াই ডট ডিফারেন্স এক্স। দেখি তো ও কি এলিমেন্ট দেয়? এফ ই জি। ঠিক আছে, সামিরা হাত তুলেছেন, সামিরা বলুন। ম্যাম, আমি এটা করতে যাওয়ার সময় দেখতেছি নেম এরর আসতেছে, মানে বলতেছে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। কোনটা? ম্যাম, ওই যে আগেরটা আপনি যেটা প্রথমে দেখালেন এবিসি সেটেরটা। আপনি কি ইনভার্টেড কমার মধ্যে আমি, লিখেছেন এলিমেন্ট গুলো? হ্যাঁ। কমা দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আমাদের দেখান, দেখি কি সমস্যা। ওইটা হচ্ছে ম্যাম, এক্স আর ওয়াই দুইবার রান করা লাগবে, তাহলে আর কি পরে আর আনডিফাইন্ড দেখাবে না। এক্স আর ওয়াই রান করেননি সামিরা? ম্যাম, আমি একটু দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, ওই সেলটাই তো আপনি রান করেননি। হ্যাঁ, এই সেলটা রান করুন, কন্ট্রোল এন্টার দিন। ও, ওকে ম্যাম। হুম, আচ্ছা। তাহলে আমরা দেখলাম সেটের বিভিন্ন ধরনের অপারেশন কি কি দেখলাম? ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপর আমরা বুলিয়ান বিভিন্ন ধরনের অপারেশন দেখেছি, যে ডিসজয়েন্ট কখন বলতে বলতে পারি কি পারি না, সুপারসেট, সাবসেট। এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটা তো দুইটা সেট, এক্স আর ওয়াই আমরা ডিফাইন করেছি। দুইটা সেটের জায়গায় যদি তিনটা সেট হয়, এক্স আর ওয়াই এর সাথে আরেকটা সেট যদি আমি চিন্তা করি, ধরুন
জেড তো এর আগেই আমি একটা একটা জায়গায় ডিফাইন করেছি। ধরুন একটা সেট পি, পি এর মধ্যে আছে জি, এইচ, আই, জে, এই চারটা এলিমেন্ট। ও সরি, এখন তিনটা সেটকে যদি আমি ইউনিয়ন করতে চাই, আমরা তো হাতে কলমে করতে পারি, দেখি তো পাইথন সেটা পারে কিনা। ধরুন সেই ইউনিয়নটার নাম দিলাম ইউ ইকুয়াল টু পি ডট ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই। এখন দেখি তো কি হয়। দেখুন, এক্স ওয়াই এবং পি এর সবগুলো এলিমেন্ট নিয়ে একটা সেট হয়েছে, সেটার নাম ইউ। আবার করি, এটা করলাম আমরা ইউনিয়ন। তাহলে ইন্টারসেকশন করতে পারি না আমরা এক্স ওয়াই এবং পি এর কমন এলিমেন্ট নিয়ে? সেটা কিভাবে করব? ইউ, ধরুন এই সেটটার নাম দিলাম এস। তাহলে পি ডট ইন্টারসেকশন এক্স কমা ওয়াই। দেখি তো এস কেমন সেট, পি আছে নাল সেট। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই পি সেটটার মধ্যে আছে জি, এইচ, আই, জে। আম, যেটা ওয়াই এর মধ্যে জি আছে, কিন্তু এক্স এর মধ্যে তার একটা এলিমেন্টও কমন নাই, এক্স আর পি এর মধ্যে। যার কারণে তিনটা সেটেরই কোনো কমন এলিমেন্ট নাই, যে এমন কিছু নাই যেটা তিনটার ভিতরে আছে, যার কারণে এই তিনটার ইন্টারসেকশন একটা নাল সেট। তাহলে এখানে তিনটা কেন? এখানে যদি আরো সেট থাকে, আর যদি 10টা সেটও থাকে, আমরা এই পদ্ধতিতে তাদের ইন্টারসেকশন অথবা ইউনিয়ন বের করতে পারি। আচ্ছা, দেখি আরেকটা জিনিস আমরা পারি কি না, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স বলতে একটা জিনিস আছে, সেটা একটু দেখি। ধরুন একটা নাম দিই আই ইকুয়াল টু এক্স ডট সিমেট্রিক ডিফারেন্স ওয়াই। তখন কি আসে? যদি শুধুমাত্র ডিফারেন্স হতো, আমরা যদি বলতাম যে এক্স ডট ডিফারেন্স ওয়াই, তখন এটা হতো শুধু এ, এ থেকে ওয়াই বাদ দিলে বাকি যা যা থাকে। আর সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে দুটো সেটের মধ্যে প্রথমটা থেকে পরেরটা বাদ দেওয়া, পরে যে এলিমেন্ট, এবং পরেরটা থেকে প্রথম বাদ দেওয়ার পরে যা থাকে। মানে দুটো সেটের কমন এলিমেন্ট গুলো বাদ দিলে যা যা থাকে সেটা হচ্ছে তাদের সিমেট্রিক ডিফারেন্স। তো যখন শুধু ডিফারেন্স আমরা বের করি, যে একটা থেকে আরেকটা মাইনাস করি, সে সময় শুধু ডিফারেন্স। আর যখন আমরা শুধু তার কমন এলিমেন্ট গুলো বাদ দিলে বাকি কি থাকে সেটা দেখতে চাই, তখন আমরা ব্যবহার করি সিমেট্রিক ডিফারেন্স। তাহলে আমাদের সেটের অপারেশন গুলো মোটামুটি পারা যাবে না? আমি এটা সেভ করি ফাইল, এগুলো যে করলাম। এবার একটু স্ট্রিং দেখি। এই যে যে পর্যন্ত করলাম সেই পর্যন্ত কি আমরা সবাই পারবো? ইনশাল্লাহ ম্যাম। ইনশাল্লাহ আরো বেশিও পারা উচিত। আচ্ছা, এখন আপনাদের কি সময় আছে? সামনে বাড়তে পারবো? ম্যাম আজকে এই পর্যন্ত রাখা মনে হয় ভালো হয়। এই পর্যন্তই করলে আই গেস অনেকক্ষণ আচ্ছা, হয়েছে তো। তাহলে আমি সেভ করেছি। আপনারা যে কোনো একজন, সেভ করেছি, এটা আমি এখন কি করব সেটা আমি আপনাদেরকে দেখাই, যে আমি ক্লাস লেকচারে যে কিছু কাজ করেছি সেটাকে আমি এখন কি করব। আম, আপনারা দেখুন, আমার গিটহাব ডেস্কটপটা দেখা যাচ্ছে? জি ম্যাম। না, হ্যাঁ ইয়েস হ্যাঁ, ম্যাম। দেখুন আমি লেকচার 2-তে কোনো পরিবর্তন, এই চেক পয়েন্ট এগুলোকে আমি আনবক্স করলাম। লেকচার 1-এ আমি আম, অনেক এক্সাম্পল করেছি। আমি এখন চাচ্ছি যে এটা আমার গিটহাব ডেস্কটপে এই পরিবর্তনটা আসুক। তাহলে আমি এখানে এই কমিট 1 ফাইল, এটাতে ক্লিক করলাম।
এখন এই যে উপরে পুশ অরিজিন লেখা আছে, এই পুশ অরিজিনে আমি এটা পুশ অরিজিনে ক্লিক করলাম। এখন যদি আমি আম, আমার গিটহাব অ্যাকাউন্টে যাই, গিটহাব, এখন ইকন 317 পুল রিকোয়েস্ট, নিউ পুল রিকোয়েস্ট। এখন আমি আমার এই লেকচার 1 ফোল্ডারের মধ্যে গেলে লেকচার 1 নোটবুকটা যদি ক্লিক করি, আমি দেখতে পাবো এখানে আমি যেসব এক্সাম্পল করে দেখিয়েছি এগুলো সব আছে। হ্যাঁ, এই যে সেটের অপারেশন করেছি। এখন আপনারা যে কোনো একজন, আপনাদেরকে এরপরে আমি ছুটি দিয়ে দিব, যে কোনো একজন যে আমার সাথে সেম ফেজে আছেন, একজন হাত তুলুন তো, আমাকে দেখাতে পারবেন স্ক্রিন শেয়ার করে? কে দেখাতে পারবে? কেউ দেখাতে চাচ্ছেন না কেন? কেউ একজন আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান আপনাদের গিটহাব ডেস্কটপটা। ম্যাম মেইনে কমিট করতে হবে? আপনি আমাকে আপনার গিটহাব ডেস্কটপটা দেখান। কমিট করতে হবে না আপনাকে, আপনারা কমিট করেন না, তাহলে কিন্তু আমার এখান থেকে সব চেঞ্জ হয়ে যাবে। আমার রিপোজিটরিতে যা আমি করে রেখেছি সেটা বদলে যাক, সেটা আমি চাচ্ছি না। আপনারা শুধুমাত্র আমাকে আহ, আপনারা পুল করবেন, আপনারা কোনো কিছু পুশ করবেন না। মার্চ, পুশ এগুলো লেখা কোথাও দেখলে সেটাকে আহ, খুবই মনোযোগের সাথে অ্যাভয়েড করবেন। আপনি কি ল্যাবে এখন? ইয়েস ম্যাম। ভেরি গুড। এই যে দেখুন, আহ, এখানে আপনি ইকন 317 ওখানে একটু ক্লিক করুন তো। হ্যাঁ, এখানে ক্লিক। আচ্ছা, এখানে আপনার আপনার নিজের অনেক চেঞ্জ আছে, আপনি এতক্ষণ কাজ করেছেন না, ইয়েস ম্যাম। সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো ফেচ অরিজিন উপরের ওটা ক্লিক করেন, ফেচ অরিজিন। হ্যাঁ, এবার পুল অরিজিন। কি লেখা আসছে? Unable to Unable to pull when pull changes when are changes present are on your present on a branch. The branch. following files should be overwritten. /changes and continue. করেন। এখন আপনার জি ওই ফোল্ডারটার মধ্যে যান, কোন ফোল্ডারটা ম্যাম? ওই ও যে আচ্ছা এটা। শো ইন এক্সপ্লোরারে ক্লিক করলে দেখাবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। জি ম্যাম। লেকচার 1, ওই IPYNB, হ্যাঁ ওটা প্রথম ফাইলটা। হ্যাঁ, ক্লিক করেন, ওপেন করেন। এখন তো নোটবুকে ওপেন আচ্ছা হবে না এখন। এটা ওটা মনে হয় আর কি আচ্ছা ম্যাম আমি তাহলে জুপিটার ওপেন। না, জুপিটারে না, ধরেন না, আপনার যদি এটা পার্সোনাল পিসি হতো আপনার নোটপ্যাডে ওপেন হতো, কিন্তু যদি যেহেতু ল্যাবের পিসি, ল্যাবে সম্ভবত নোটপ্যাড নাই। আহ এখানে, দেখুন। হ্যাঁ এই নোটপ্যাডে ওপেন করেন তো। ওকে, হ্যাঁ দেখুন তো এখানে, তাহলে আমি এই যে এতক্ষণ যা করলাম লিস্ট আর আরো নিচে নামেন, লিস্ট এবং সেটের যে অপারেশন করলাম সেগুলো আছে কিনা। হ্যাঁ আছে, এই যে স্লাইসিং আছে। তার মানে এখন আপনাদের সবার কম্পিউটারে আপনারা যদি গিটহাব ডেস্কটপে গিয়ে ফেচ অরিজিন ওখানে যদি করেন এবং পুল অরিজিন করেন, ওই যে প্রথমে আপনাদেরকে একটা কনফ্লিক্ট দেখাবে, কারণ আপনারা নিজেরা তো কাজ করেছেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের ইয়েটা রাখবেন, তাহলে ওখানে স্ট্যাশ করে আলাদা ব্রাঞ্চ করতে হবে, প্রয়োজন নাই। আপাতত আমার এটাই ইয়ে করেন, সেভ করেন,
স্ট্যাশ অ্যান্ড এক্সেপ্ট চেঞ্জেস, এটা এই ধরনের একটা লেখা থাকে। সেটাতে যদি ক্লিক করেন তাহলে আমরা এতক্ষণ যে কাজ করেছি যতটুকু সেভাবেই আপনার কম্পিউটারে সেভ হয়ে থাকবে। তাহলে আজকের মতো এখানেই থাক। আপনারা আমাকে জানাবেন নিজেরা ডিসকাশন করে যে নেক্সট ক্লাস কবে করবেন। কেউ কিছু ওকে বলবেন? ম্যাম। ওকে, বাই।